যে ঘটনাটি শেয়ার করবো এটা একটি যমজ বোনের ঘটনা, অনেকদিন আগের ঘটনা রাসেল ভাই। আচ্ছা, ওনারা যখন ক্লাস 8-এ পড়তেন তখনকার ঘটনা। পরিবারে বাবা মা সহ 2 ভাই ছিলেন আর কি, তারা ক্যাডেটে পড়তেন। তারা ক্লাস 8-এ পড়তো তখন, 1983 সালের ঘটনা। বাবা টিএনটিতে চাকরি করতো, তো যখন করতো অ্যাকচুয়ালি আমার নানাকেও তিনি ছিলেন, তার বাবা ছিলেন আর কি। এতটাই মানে উনি ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, মানে উনি এতটাই রিনাউন আচ্ছা আছে আর কি টিএনটি। তো 83 সালের সেই ঘটনাতে চলে যাই। তো তারা তো কোয়ার্টার পায় গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের কোয়ার্টার আবার 2 তলা। আচ্ছা, তো 3 তলা অর্ধেক ছাদ অর্ধেক ফ্ল্যাট আর কি, তাদেরকে সেখানে থাকতে দেয়। তো রাসেল ভাই বলি, ইলেকট্রিসিটির একটু ঝামেলা ছিল ওই সময়। থাকতো সব মানে সারাদিন থাকতো কতবার সেটাই গোনা যেত আর কি। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম থাকতো না। তো তাদের 2 জনের লাইফে এরকম ঘটনা ঘটতে পারে এটা কখনো কল্পনা করতে পারে নাই। সেদিনের ঘটনায় চলে যাই। তো গরমকাল, তো রাসেল ভাই ইলেকট্রিসিটি ছিল না। তো লুবনা এবং স্বপ্না, যে 2 জন আন্টির কথা বলছি, লুবনা যার কথা বলছি তিনি হচ্ছে স্বপ্না থেকে 25 সেকেন্ডের বড়। আচ্ছা, তো উনি বাইরে যান আর কি। তো আপনার ছাদের যে পোর্শনটা যেটা আছে সেখানে ইলেকট্রিসিটি নাই। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার দিকে ইলেকট্রিসিটি নাই। তো ওই সময় তার মা তাদেরকে খেতে ডাকছিল। তো মোটামুটি ইলেকট্রিসিটি না থাকবার কারণে অন্ধকারে খাবে আর ওই হারিকেনের আলোয় খাবে, সেজন্য তারা বলছে যে ইলেকট্রিসিটি আসলে খাবো। আচ্ছা, তো তারা ওই জায়গায় ওই যে পোর্শনটা ছাদ ছিল সেই জায়গায় যায়। তো উনি জাস্ট দাঁড়িয়েছিল, 5 থেকে 7 মিনিট হবে এমন সময় একটা চিৎকার আসে। এক চিৎকারে দৌড় দিয়ে যায় এবং এই চিৎকারটা স্বপ্নারা তখন তিনি বুঝে ফেলেন। এক দৌড়ে রুমে যান এবং দেখেন যে স্বপ্না পড়ে আছে মেঝেতে। তো ওনাকে উঠানোর পরে যখন জ্ঞান ফেরে তখন জানতে চায় যে আসলে কি ঘটেছিল, তোর সাথে তুই এরকম পড়েছিল কেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি কেন। তখন তার ছোট বোন যে বোঝে স্বপ্না, ছোট বোন বলতে কি 25 সেকেন্ডের ছোট, তো উনি বলতে লাগলেন যে আসলে আমি ইলেকট্রিসিটি যখন ছিল না তখন আমি ওয়াশরুমে ছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম আপনার আয়নার দিকে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে আমি রুমের দিকে যাই। এইটা পরে একটু ভীত সন্ত্রস্ত আর কি, আমি রুমের দিকে যাই। এমন সময় হালকা আলোয় বুঝতে পারি কে যেন আমার টেবিলের পাশে দাঁড়িয়েছিল। আচ্ছা, আমার পড়ার টেবিলের পাশে। আমি আরো কাছে যাওয়ার পর দেখি যে পড়ার টেবিলের পাশে যে দাঁড়িয়েছে তার সাথে কোনো মাথা নাই এবং সব জোরে জোরে হাসছে, সাউন্ড পাচ্ছে, কিন্তু উনি কে আমি জানি না। এরপরে তাকে ধরার এক প্রচেষ্টা চালায়। ধরার প্রচেষ্টা চালায় তিনি বাড়ি বোনে ওই রুমটা পুরো দৌড়ে গিয়ে বাইরে গিয়ে পড়ে যায় রুম থেকে বের হয়ে। তো এটা ছিল ঘটনা রাসেল ভাই। তো সাথে সাথে বাসায় বাবাকে জানানো হয়, ওনাদের বাসা বাবাকে জানানো হয়। তো যেহেতু রিসেন্টলি শিফটেড গভর্নমেন্ট কোয়ার্টার, তো এখনই তো শিফট করা যাবে না। তার প্লাস মেয়েরা এখন প্রেশার দিচ্ছে যে ওই মেয়েটা, ছোট মেয়েটা স্পেশালি, যে তো বড় মেয়েটা বলছে যে তুই তো ওই বুয়ার কাছ থেকে ভূতের গল্পটা শোনা, গ্রামের ভূতের গল্পটা শোনা, তাহলে ভুল হতে পারে। তো হুজুর এসে তো হুজুরের কাজ করে যায়, পানি দিয়ে যায়, পানিটা ছেটাতে বলে বাসায়। তো হুজুর চলে যাওয়ার পরে খুব নর্মাল লাইফ, সবকিছু নর্মাল হয়ে যায়। আচ্ছা, অ্যাবনর্মালিটিস আসলে রাসেল ভাই এটা হঠাৎ করেই হয়। আচ্ছা, হ্যাঁ, ট্রু। তো সবাই বলতে থাকে যে এটা তোর হ্যালুসিনেশন অথবা তোর খারাপ কিছু চিন্তা অথবা তোর মাথায় সামনে চলে আসে, সেটা থেকে ভাবনার কারণে হয়তো এরকম হচ্ছে। তুই এটা ফিল করতেছিস, যাকে এটা বাদ দে, এটা মাথা থেকে সরাই ফেল। মানে সবাই যেরকম ভাবে আর কি, প্রথম ব্যাপারটা উড়িয়ে দেওয়া, সাধারণ মানুষটা যেভাবে হ্যাঁ, আপনি হলেও তাই করতেন। সেটাই। তো রাসেল ভাই এখন কিছুদিন পর, তার 15 থেকে 20 দিন পরে প্রচন্ড বৃষ্টি পড়ছে হঠাৎ, পয়লা বৈশাখের পরে। তো মানে কাল বৈশাখী ঝড়, চারিদিকে প্রচন্ড বৃষ্টি এবং শব্দ, স্পেশালি হচ্ছে দরজা জানালা বাজ পড়ার শব্দ, বাড়ি খাওয়ার শব্দ এবং চারিদিকে গাছের পাতা যে নড়ছে এটা শব্দ, মানে খুব খারাপ অবস্থা। খুব বেশি সময় না, রাত্রে 8:30 কি 9টা বাজে। তো ওনারা চাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইরে যে ভিজবে, তো অভ্যাসটা ওরকমই আর কি, ছোট বাচ্চা মানুষ তো, এইটা পরে কত বড়, বেশি বড় না। তো দুইজনই একসাথে দরজা খুলবে আর কি। তো দরজা খুললেই তো ছাদ, দরজা খুলেই পাড়া দিতে যাবে, এমন সময় দেখে যে ছাদের মধ্যে অনেকগুলো কবর রাসেল ভাই। একটা লোক কোনায় কবর খুঁড়ছে এরকম ছাদের মধ্যে কোদাল দিয়ে। ওনাদের কথা হচ্ছে কি দেখলাম এটা আসলে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে নাকি কবর করছে নাকি মানে কি বাড়ি দিচ্ছে কি, আমি হঠাৎ করে ছাদের মধ্যে এরকম একটা অবয়ব দেখতে পাই তারা। আচ্ছা,
তো দৌড়ে তার বাবার কাছে যায়। বাবা মাকে দুইজনকেই ডেকে নিয়ে আসে, টেনে নিয়ে আসে, ওয়ান কাট অফ টেনে হেঁচড়ে নিয়ে আসে। আচ্ছা, দুইজনে। এবার কিন্তু রাসেল ভাই একজন দেখে নাই, দুইজন একসাথে দেখে। তো বাবা মা বলে কোথায় কি, কোথায়, আমি তো কিছু, সবকিছু নর্মাল, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবং বাইরে থেকে ভিতর থেকে হারিকেনটাও নিয়ে পর্যন্ত এসছে যে আসলে ছাদটা তো অন্ধকার, ছাদের মধ্যে কিছু দেখা যায় নাকি, ভেতরে যায়, কিন্তু বৃষ্টি তো রাসেল ভাই যেতেও পারছে না। আচ্ছা, তো বাবা বলে যে ধূর এগুলি বাদ যেত, তোরা যে বাসায় রুমে যা ঘুমা। তো তাদের মধ্যে আবার যে মানে মনের মধ্যে জেগে উঠেছে কি দেখলাম আসলে, আবার যাই দেখি। তো এই ভীত অসন্তুষ্ট অবস্থায়, এত ভয় পাওয়া অবস্থায় তারা এত সাহস করে, এতটুকু ভয় পেয়ে এত সাহস করে দরজাটা আবার ফাঁক করে দেখে যে কি হচ্ছে সেখানে। সে তারা দেখতে থাকে যে অনেকগুলো কবর একসাথে ছাদের মধ্যে, ওই অতটুক জায়গায়, ওই অতটুক পোর্শনে অনেকগুলো কবর, এবং অনেকগুলো মানুষ হাঁটছে ওই কবরের পাশ দিয়ে। কেউ তসবিহ করছে, কেউ কাঁদছে, কেউ কথা বলছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকগুলো মানুষ একসাথে ছাদের মধ্যে দেখতে পায়। আচ্ছা, এবং যে লোকটা কবর খুঁজছিল সে তখনও স্থির জায়গায় ছিল। আচ্ছা। তো তারা ব্যাক করে এসে বাবাকে খুব জোর প্রেসার দেয় যে এই বাসাটা চেঞ্জ করতে হবে, আমরা এখানে আর থাকবো না। আচ্ছা, এরকম যদি হতে থাকে তাহলে আমাদের উপর এফেক্ট পড়বে, বেশ ভালো এফেক্ট পড়বে। তো বাবা বলে যে আমি তো রিসেন্টলি চেঞ্জ করে আসছি এই গভর্নমেন্ট কোয়ার্টারে, আমি যেতে পারবো না আসলে এখনই, তো একটা ব্যবস্থা করি। তো বলে যে না, তুমি যদি না যাও তাহলে আমরা অন্য জায়গায় থাকি, অন্য বাসায় থাকি। তো বাবা অনেক জোরাজুরি করে ওদেরকে রাখার ব্যবস্থা করে যে না, কিছুদিন দেখি, সময়ও তো লাগে বাসা খুঁজতে। তো তার বাবা তাদেরকে প্রেশার দেয়। এর মধ্যে প্রায় 5 থেকে 7 দিন পর ওই ঘটনা, তাদের এক মামি মারা যায়। আচ্ছা। তো মামি মারা যায়, তো মামির কবর হয়েছে নানার বাড়িতে। তো নানার বাড়ি মানিকগঞ্জে। সেই নানার বাড়িতে কবর দেওয়ার পর ওই কবর যখন দিচ্ছিল, তার আবার একদম ঘরের সাথেই যে বাড়ি, তার সাথেই কবরস্থান, পারিবারিক গোরস্থান। খুব বেশি গোরস্থান না, 12 থেকে 14টা কবর আছে। আচ্ছা। তো তারা দূর থেকে দেখে যে কবরস্থ করছে, অনেক মানুষ তো ভিড়, তো তারা দূরে, কবরস্থানের ভেতরে তো মহিলাদের মেয়েদের অ্যালাউড না, ওরা দূরে ছিল আর কি, মেয়ে দুটা। তো বাসায় আসে প্রায় 10, ওই মারা যাওয়ার সব কুলখানি টুলখানি শেষ করে বাসায় আসে যখন 13 দিন পর, হঠাৎ করে আবারও তারা ছাদে যাবে, এমন সময় দরজা খুলে ছাদে পাড়া দিতেই দেখে যে ঠিক একই রকম যে কবরস্থানটা তারা পারিবারিক গোরস্থান দেখে এসছে নানার বাড়িতে, ঠিক একই রকম গোরস্থান ওই তাদের ছাদের উপরে, একই রকম সেই কয়টা কবর। এটা হতে পারে তাদের হ্যালুসিনেশন, হতে পারে তাদের রং ধারণা, হতে পারে তাদের ভুল ধারণা, কিন্তু দুজন একসাথেই দেখার কথা না। বলে একজন দেখবে যে আগে এফেক্টেড হয়েছিল, সে প্রথমে অজ্ঞান হয়ে গেছিল, সে দেখতে পারতো, কিন্তু দুজন একসাথেই দেখে। এরপর থেকে একদম জোর করে তার বাসাটা চেঞ্জ করে ফেলে, এবং যে হুজুরটা এসেছিল সেও বলে যে এখানে একটা খারাপ নজর আছে, আপনারা বাসাটা চেঞ্জ করে ফেলে আপনাদের জন্য ভালো হবে। বাসাটা চেঞ্জ করে ফেলে, কিন্তু ওই এফেক্টটা অনেক দিন রয়ে যায় তাদের দুই বোনের মধ্যে। এতে তাদের পড়াশোনার দিকেও ভালো প্রেশার পড়ে, ভালো ইফেক্ট পড়ে। তো রাসেল ভাই এটাই ঘটনা ছিল যে তারা ওই বাড়িতে এই কয়েকদিন, প্রায় 1.5 মাস যে কয়েকদিন ছিল, সেই কয়েকদিনে 1.5 মাস খুব ভয়ে ছিল, এবং এই কন্ডিশনগুলো তাদের সাথে কয়েকবার ঘটে যায় ওই বাসাতে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে ইব্রাহিম গাজী ভাই। যদিও বা এটি তার ছদ্মনাম, কিন্তু কেন ছদ্মনাম এটি কিন্তু আপনারা ঘটনাটি পুরোপুরি শোনার পর বুঝতে পারবেন, এবং আমি সেটা বলে দেব। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ইব্রাহিম ভাইয়ের জীবনে কিন্তু অনেক ঘটনা রয়েছে। তিনি অত্যন্ত সাহসী একজন মানুষ। পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী। উনি মূলত বাজারে বসে ফল বিক্রি করেন না, কিন্তু উনি যে কাজটি করেন সেটি হচ্ছে ফলের বাগান কিনেন। বাগান কিনে খুচরো বা পাইকারি ব্যবসায়ীদের কাছে তিনি ফল বিক্রি করেন। এরকম ব্যবসায়ী আমরা আমাদের বাংলাদেশে হরহামেশাই দেখতে পাই, যে তারা আমের বাগান কিনেছে, কাঁঠালের বাগান কিনেছে, লিচুর বাগান কিনেছে, এরকম কিনে একবারে সেগুলো পেরে সেগুলো পাইকারি বা খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, বা বড় বড় আড়তে সেগুলো পাঠিয়ে দেন। তো উনি তেমনই কাজ করেন। ইব্রাহিম ভাই যখন ছোট ছিলেন তখন তার বাবা তাদের ফেলে আবার বিয়ে করেন এবং সেই মহিলার সাথেই থাকেন। এর ফলে ইব্রাহিম ভাইয়ের মা
তাকে নিয়ে চলে আসে বাবার বাড়িতে। এভাবে দিন যায়। ইব্রাহিম ভাই যখন একটু বড় হয় তখন তার নানা আবার তার মেয়েকে মানে ইব্রাহিম ভাইয়ের মাকে বিয়ে দেন। ইব্রাহিম ভাই একা তার নানা নানির কাছে বড় হতে থাকেন। তিনি যেহেতু নানা নানির কাছে মানুষ হয়েছেন, তাই শাসন বারণ আসলে এই বিষয়গুলো করার মতো তার ওভাবে কেউ ছিল না। আর এই কারণে নানা নানির আদরের কারণে ইব্রাহিম ভাই ছোটবেলা থেকে এমনিতেই চঞ্চল ছিলেন, কিন্তু আরো বেশি ডান পিটে ও খুব জেদি প্রকৃতির হয়ে ওঠেন। আর ওনার মনে যেটা আসতো উনি সেটি করতেন। রাগারাগি করলে উনি আসলে খুব বেশি পাত্তা দিতেন না। শাসন ওনার উপরে খুব বেশি কাজে আসতো না। উনি একা না, ওনার বয়সে আরো যারা ছিলেন তারা সবাই ছিলেন এমনই ডানপিটে। অন্যর গাছের ফল পেড়ে খাওয়া, রাতের বেলা গিয়ে খেজুরের রস চুরি করে খাওয়া, লোকের পুকুর থেকে মাছ ধরা, লোকের ক্ষেত থেকে আখ ভেঙে খাওয়া, লুকিয়ে বিড়ি সিগারেট খাওয়া। এছাড়াও তারা সবসময় যে কোনো কাজে বাজি ধরত। কার সাহস কত বেশি সেটি প্রমাণ করার জন্য তারা বাজি ধরাধরি করত। আর মজার বিষয় হচ্ছে প্রতিবারই ইব্রাহিম ভাইয়েরই জয় হতো, তাই তার বন্ধুরা সবসময় তাকে হারানোর চেষ্টা করতেন। তো যাই হোক, মূল ঘটনার সময় 1990 সাল, যখন ইব্রাহিম ভাইয়ের বয়স 22 বছর। তো ওই সময় গ্রামের এক লোক হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাতের বেলা। কেন আত্মহত্যা করেছেন সেই কারণটা অবশ্য ফিরোজ ইসলাম গাজী ভাই উনি ফাইন্ড আউট করতে পারেননি, আর এটি জানাও যায়নি। তো যাই হোক, পরের দিন জোহরের নামাজের পর তাকে যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু এটি একটি আত্মহত্যার লাশ, তাই তাকে গ্রামের মানুষেরা সাধারণ কবরস্থানে দাফন করতে দেয় না। তাকে গ্রামের শেষে প্রকাণ্ড এক বাঁশ বাগানের ভিতরে দাফন করা হয়। আরো একটি বিষয় হলো, ওই বাঁশ বাগানের মধ্যে আরো কিছু কবর ছিল, আর এই কবরগুলো অপমৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের কবর। যেমন কেউ বিষ খেয়েছে মারা গিয়েছে, তারপর গলায় দড়ি নিয়ে মারা গেছে, এই টাইপের যারা আত্মহত্যা করেছে, অপমৃত্যু হয়েছে, এই টাইপের মানুষদের কবর স্বাভাবিক কবরস্থানে না দিয়ে এই জায়গাটাতে গ্রামের মানুষ দিত। তো ওই দিন রাতে ইব্রাহিম ভাই ও তার বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে ভূত পিশাচ এগুলো নিয়ে যখন আলোচনা ওঠে, ইব্রাহিম ভাই বলেন, বাদ দে, আমি এসব বিশ্বাস করি না। তখন তার বন্ধুরা বলেন, ঠিক আছে, তাহলে বাজি ধর, দেখি কার কত সাহস। তর্কে জড়িয়ে এক পর্যায়ে উনি রাজি হন, বলেন, ঠিক আছে, আমি রাজি, বল কি করতে হবে। তখন তার বন্ধুরা বলেন, আজকে যে গলায় দড়ি দিয়ে মরেছে, আজ রাতে যাকে কবরও দেওয়া হয়েছে, তোকে আজকে রাতেই কবর খুঁড়ে সেই কাফনের কাপড়টা নিয়ে এসে আমাদেরকে দেখাবি। আমরা সবাই বাঁশবাগানের বাহিরে দাঁড়িয়ে থাকবো, তুই একা গিয়ে কাপড়টা নিয়ে এসে আমাদেরকে দেখাবি। উনি বলেন, ডান, আমি রাজি। গভীর রাতে সবাই একসাথে চুপি চুপি যান সেই বাঁশবাগানে এবং একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তারা ইব্রাহিম ভাইকে বলেন, এখান থেকে তোকে একাই যেতে হবে। উনি টর্চ হাতে নিয়ে একাই প্রবেশ করেন সেই বাঁশবাগানে। হালকা চাঁদের আলোতে মোটামুটি দেখা যাচ্ছিল, তাই টর্চ খুবই কম জ্বালছিলেন তিনি। তাছাড়া আলো জ্বলার কারণে যদি গ্রামের অন্য কেউ জেনে যায় যে এখানে কেউ ঢুকেছে বা সন্দেহ করে, তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। এমনিতেই তাদের উৎপাতে গ্রামের লোকজন অতিষ্ঠ, আরো যদি জানতে পারে নিছক বাজি ধরে তারা এমন একটি ভয়ানক কাজ করেছে এবং শরীয়ত বহির্ভূত এবং অসামাজিক আমরা বলবো, কারণ একজন মানুষ মারা যাওয়ার পর তার কবর খুঁড়ে তার কাফনের কাপড় নিয়ে আসা, সেটা বাজি ধরে হোক বা যে কোনো কারণেই হোক, এটা ভয়ানক একটি অন্যায় কাজ। তো এই কারণে যারা চিন্তা করে যদি লোকজন টের পায় তাহলে কিন্তু সালিশ বসিয়ে তাদের গ্রাম থেকে বের করে দেবে। এই কারণে খুব সাবধানে তিনি সেখানে যাচ্ছিলেন। যাই হোক, ইব্রাহিম ভাই কবরের কাছে গিয়ে প্রথমে কবরের উপরের বেড়া বা খাঁচা, যেটা আমরা দেই সাধারণত বাঁশের, সেটা সরিয়ে ফেলেন। নতুন কবর, তাই মাটি খোঁড়ার জন্য কোনো কিছু সাথে নিয়ে যাননি, কারণ নতুন কবরের মাটিগুলো একটু আলগাই থাকে। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে হাত দিয়ে সেই মাটিগুলো সরিয়ে ফেলা যায়, কারণ মাটি তখন আসলে বসে যায়নি, এই কারণে। তো উনি হাত দিয়েই মাটি সরিয়ে অল্প ফাঁকা করে উনি কবরের ভেতরে টর্চ লাইট জ্বালান। উনি দেখেন, হ্যাঁ, লাশ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এদিকে
বেশ অনেক সময় হয়ে গেছে, তবু ইব্রাহিম ভাই ফিরে আসছেন না দেখে তার বন্ধুরা চিন্তা করতে লাগলো, এ কি ব্যাপার, ইব্রাহিম কোনো বিপদে পড়লো না তো? এদিকে ইব্রাহিম ভাই কবরের মাটি সরিয়ে উপর থেকে কোনোভাবে কাপড়টা নাগাল পাচ্ছিলেন না। আর তাছাড়া আমরা জানি লাশ যখন কবরে শোয়ানো হয় তখন শুধু মাথার গিঁটটা খুলে দেওয়া হয়, পায়ের দিকে গিঁট দেয়া থাকে। তাই উনি কবরের ভেতরেই নেমে পড়েন এবং লাশের গা থেকে কাফন খুলে ফেলেন। তারপর কবরের উপরে উঠে এসে কোনো রকমে আবার কবরটি ঠিক করে চলে আসেন। তার বন্ধুরা এই দৃশ্য দেখে হতবাক, কারণ তারা ভেবেছিল সেই কাজটি করতেই পারবে না, আর না করে সে খালি হাতে ফিরে আসবে। কিন্তু সে এই কাজটি করে দেখিয়েছে। কিন্তু সমস্যা যেটা হলো, এখন তারা কাফনের কাপড়টা নিয়ে কি করবে? গ্রামের কেউ যদি এই ব্যাপারটা জানতে পারে প্রচুর ঝামেলার সৃষ্টি হবে। তাই তারা ঠিক করে তারা সবাই একসাথে গিয়ে ওই কাফনের কাপড়টা আবার সেই কবরের ভেতরে রেখে আসবে, যাতে করে কোনো সন্দেহ বা কোনো সমস্যার সৃষ্টি না হয়। তো সবাই একসাথে আবার যান সেখানে। হালকা চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল, তাই কেউই কিন্তু টর্চ লাইট জ্বালাচ্ছিলেন না। তারা যখন কবরের কাছে যান তখন তারা একটু দূর থেকে ভয়ানক কিছু একটা দেখতে পান। তারা দেখেন ওই কবরের কাছে কয়েকটা প্রাণী বসে কাড়াকাড়ি করে কি যেন খাচ্ছে। এটা দেখে একটি বাঁশঝাড়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে তারা দেখতে থাকে। দূর থেকে ঘর ঘর আওয়াজ ভেসে আসছে, সেই সাথে কটমট হাড় ভাঙার শব্দ, এবং মনে হচ্ছে প্রাণীগুলির 4টে করে হাত এবং 2টি পা। তারা 2 পায়ে ঠিক মানুষের মতো করেই চলাফেরা করে। তো তারা লুকিয়ে লুকিয়ে আসলে ঠিকঠাক বুঝতে পারছিলেন না যে সেখানে কি হচ্ছে, আর এই প্রাণীগুলি আসলে কি দেখে তো শিয়াল কুকুর মনে হচ্ছে না, আবার নিজেরা নিজেদের মধ্যে কি যেন বলা বলিও করছে। কিন্তু মানুষের কি 4টা হাত হয়? তারা নিজেরা আলোচনা করতে থাকেন যে আসলে এগুলো কি রে। তারা ভাবেন এবং সেটি করেও ফেলেন। সেটি হচ্ছে যে এটা কি, এটা দেখার জন্য তারা সবাই একসাথে টর্চ লাইট জ্বালান সেদিকে। আলো দেখে প্রাণীগুলো সঙ্গে সঙ্গে সেদিকে তাকান। তখন তারা দেখেন ওই প্রাণীগুলোর চোখ জ্বলছে, তাদের মুখে ওই লাশের অংশ বিশেষ। তারা কেউ ওই লাশটিকে টুকরো টুকরো করে যে যা পেয়েছে সেটা নিয়ে খেতে শুরু করেছে। কেউ মাথা, কেউ ফুসফুস, কেউ হার্ট, কেউ হাত পা, মোটামুটি পুরো লাশটা ভাগাভাগি করে তারা খাচ্ছিল। এই দৃশ্য দেখে কাফনের কাপড় সেখানেই ফেলে দিয়ে চিৎকার করে তারা যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়ে চলে যায়। এদিকে আরো একটি ভয়ানক ব্যাপার হচ্ছে, ওই যে প্রাণীগুলো ওরাও হঠাৎ করে এরকম টর্চ লাইটের আলো দেখে তারাও চমকে যায়। যাই হোক, পরিবারের কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনরা কিন্তু নতুন কবর মোটামুটি একটু ঘন ঘন দেখতে আসে, জিয়ারত করেন, দোয়া করেন। তো পরের দিন সকালে ওই লাশের আত্মীয় স্বজনরা সেই কবরের কাছে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারা দেখেন কাফনের কাপড়টি সেখানে পড়ে আছে, চারিদিকে ওই লাশের রক্ত মাখা মাংসের টুকরোর ছড়াছড়ি। মাথাটা পড়ে আছে, তবে চোখ আর মাথার মগজগুলি খেয়ে ফেলা হয়েছে। নাড়ি ভুড়ি ও হাত পায়ের আঙ্গুলগুলো পড়ে আছে এদিকে সেদিকে। এটা যখন জানাজানি হয় পুরো গ্রামে হইচই পড়ে যায়, সবাই দেখতে আসে। কিন্তু কে এই কাজটি করেছে বা কেন এমনটি হয়েছে সেটি কেউই বুঝতে পারেনি। সবাই ভেবেছে আত্মহত্যার লাশ, তাই এমনটা হয়েছে। আর সবাই এটাও চিন্তা করেছে কাফনের কাপড়টি তো এখানে পড়েই আছে, তো সমস্যা কি? নিশ্চয়ই এটা কুকুর, বিড়াল, এই টাইপের, শেয়াল, বেজি, এই টাইপের কিছু এই কাজটি করেছে। সুতরাং এটি যে কোনো মানুষ করেছে বা মানুষের কারণে এটি সূত্রপাত হয়েছে, এটি গ্রামবাসী ঘুণাক্ষরে সন্দেহ করতে পারে না। তো যাই হোক, এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়। উনি এই দৃশ্য দেখে আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। তো যাই হোক, এখন তো আর কিছুই করার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। ওই লাশের অংশ বিশেষ সংগ্রহ করা হয়। ইমাম সাহেব বলেন এগুলো আবার গোসল দিতে হবে। জমজমের পানিও উনি জোগাড় করেন। মূলত একজন হাজী সাহেব, উনি হজ করে এসেছিলেন, উনি কিছুটা জমজমের পানি নিয়ে এসেছিলেন। তো ওনার কাছ থেকে কিছুটা পানি নিয়ে আরো কিছু পানির সাথে মিশিয়ে ফেলেন এবং ওই পানি দিয়ে ওই লাশের অংশ বিশেষকে আবার যতটুকু পেরেছেন পানি দিয়ে গোসল করিয়েছেন।
এবং উনি মসজিদে ঘোষণা দেন ওই লাশের আবার জানাজা দিয়ে এগুলো দাফন করতে হবে। ইমাম সাহেব নিজে আবার পুনরায় দাফন কাফন করার ব্যবস্থা করেন। উনি নিজেই কিন্তু ওই লাশের অংশবিশেষ গোসল করিয়েছিলেন, নিজেই জানাজা পড়িয়েছিলেন এবং দাফন কার্যে উনি সার্বক্ষণিক সাথে ছিলেন। এর কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ইব্রাহিম ভাই ধীরে ধীরে পরিবর্তন হতে থাকেন। কোথাও যেতেন না, কারোর সাথে মিশতেনও না, সারাদিন একা একা থাকতেন এবং ওনার খিদে ভয়ঙ্কর রকম বাড়তে থাকে। এক পর্যায়ে উনি কাঁচা মাছ মাংস খেতে শুরু করেন। রাতের বেলা ওনাকে খুঁজে পাওয়া যেত না, সবাই মিলে খুঁজতে থাকে। তা পাওয়া যায় সেই বাঁশবাগানে। ধীরে ধীরে তার গা থেকে ভয়ানক মাংস পচা দুর্গন্ধ আসতে থাকে। তার কারণ হলো সে সামনে হাঁস মুরগি যা পেত তাই খেয়ে ফেলত। এমন অবস্থাতে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। তো তার এই অবস্থা দেখে তাকে একটি ভালো কবিরাজ দেখানো হয়। কবিরাজ ইব্রাহিম ভাইকে দেখে বলেন, একে অজু গোসল করিয়ে তারপর আমার সামনে নিয়ে আসো। তাকে অনেক কষ্টে অজু গোসল করিয়ে কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হয়। কবিরাজের সামনে গিয়ে উনি একদম শান্ত হয়ে যান। তার কারণ হলো ওই কবিরাজ ছিল খুব রাগী ও কবিরাজি বিদ্যায় খুবই পারদর্শী। অনেক ভয়ানক শক্তিশালী জিনগুলো তার বশীভূত ছিল। অধিকাংশ ক্ষেত্রে এমনটা ঘটতো যে উনি কোথাও জিনে ধরা রোগী দেখতে গেলে উনি রোগীর সামনে বসার সাথে সাথে জিন ওই রোগীকে ছেড়ে পালাত। আর রোগী দেখার সময় দুষ্টু জিনার তার যদি কথা না শুনতো, তাদের বন্দি করে হত্যা করতে উনি একবারের বেশি দুইবার চিন্তাও করতেন না। এমনও হয়েছে যে জিন হাজির করেছে, জিজ্ঞেস করেছে তুমি কে, কোথা থেকে এসেছো। প্রথমবার উত্তর দেয়নি, দ্বিতীয়বার জিজ্ঞেস করেছে উত্তর দেয়নি, থার্ড টাইম উনি আর জিজ্ঞেস করেননি। থার্ড টাইম উনি ওনার রিচুয়াল করে সাথে সাথে ওই জিনকে বন্দি করে হত্যা করে ফেলতেন। এই কারণে জিনেরা যারা বুঝতে পারতো যে এই কবিরাজ এখানে এসেছে, ভয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, ইব্রাহিম ভাই তো ওই কবিরাজের সামনে গিয়ে একদম শান্ত, মনে হচ্ছে যে উনি একদম স্বাভাবিক মানুষ। কবিরাজ সরাসরি বলেন, তোরা কয়জন আছিস? ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে এবং ইব্রাহিম ভাইয়ের গলা কিন্তু একসাথে 4-5 জন কথা বললে যেমনটা শোনা যায়, ঠিক এইভাবে ইব্রাহিম ভাইয়ের গলা থেকে বের হয়ে আসে, আমরা 5 জন। কবিরাজ বলে, একে কেন ধরলি? ইব্রাহিম ভাই বলেন, আমরা ওই কবরের পাশেই ছিলাম, কিন্তু পরিপূর্ণ নিয়ম মেনে ওই লাশটি দাফন করার ফলে আমরা ওই লাশটি কোনোভাবেই তুলতে পারিনি। তাই যখন দেখলাম এই কবরটা একবার ঘুরে আলগা করে ফেলে কাফন নিয়ে চলে আসলো, তখন আর আমাদের কোনো বাধা থাকলো না। আর আমরা খাওয়া ছাড়া আর কিছুই বুঝি না। মানুষকে খুব বেশি আমরা বিরক্তও করি না, আমরা শুধু খাই। আর মানুষের মাংস বা অন্য কোনো মরে যাওয়া প্রাণীর মাংস আমাদের খুবই পছন্দ, আমাদের প্রচন্ড খিদে। তো আমরা যখন খাচ্ছিলাম, ওরা তখন গিয়ে আমাদের ডিস্টার্ব করে, আমাদের দিকে টর্চ মেরেছিল, তাই একে আমরা ধরেছি। এসব শুনে ইব্রাহিম ভাইয়ের বাড়ির লোকজন কিছুই বুঝতে পারে না, কি হচ্ছে এসব, কি বলছে ইব্রাহিম ভাইয়ের কণ্ঠে, এরা কি বলছে। কবিরাজ বলেন, আপনারা বুঝবেন না, আপনারা সবাই বাহিরে গিয়ে বসেন। তো বাড়ির লোকজন বাহিরে চলে যায়। তো কবিরাজ তখন বলেন, ঠিক আছে, এখন তোরা একে ছেড়ে চলে যা, নইলে কিন্তু বন্দি করে সব কটিকে হত্যা করব। তো তারা কোনো কোনো বাক্য ব্যয় ছাড়াই ইব্রাহিম ভাইকে ছেড়ে চলে যান। অনেক সময় আমরা শুনি না যে হ্যাঁ তোরা ছেড়ে চলে যাবি, যাওয়ার সময় ওরকম গাছের ডাল ভেঙে যাবি বা একটা ভরা পানির কলসি তোরা দাঁত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবি। তো এই টাইপের কিছু না, কোনো ধরনের কোনো কথা ছাড়াই ওরা সবাই ইব্রাহিম ভাইকে ছেড়ে চলে যায় এবং বলে যায় যে আর কখনোই ইব্রাহিম ভাইয়ের কাছে তারা আসবে না। তো ইব্রাহিম ভাই সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান যখন এরা ইব্রাহিম ভাই শরীর ছেড়ে চলে যায়। কবিরাজ তখন তার বাড়ির লোকজনকে ডাকেন এবং একটি আমল শিখিয়ে দেন এবং বলেন ইব্রাহিম ভাই যেন রেগুলার কাজটি করে, যাতে করে এরা আর কখনো যেন ওর কাছে ফিরে আসতে না পারে। কারণ পিশাচদের আসলে বিশ্বাস করতে হয় না, অনেক সময় আবারও ফিরে আসতে পারে যেহেতু ওদেরকে ডিস্টার্ব করেছে। তো ইব্রাহিম ভাইয়ের বাড়ির লোকজন কবিরাজকে জিজ্ঞাসা করেন যে এমন তো কখনো দেখিনি, আপনি যা যা বললেন তারা সবই মেনে নিল কোনো ঝামেলা ছাড়াই, এক কথায় তারা চলে গেল, ব্যাপারটা কি? আর ওরা আসলে কি বলছিল যে কবর খোঁড়া, কাফন, এগুলো কি? তখন কবিরাজ বলেন, এরা ছিল খুবই নিম্ন শক্তিধর পিশাচ,
এদের শক্তি খুবই কম থাকে। এরা মূলত খাওয়া ছাড়া কিছুই বোঝে না। আর তাছাড়া আমার শক্তির কাছে তারা কিছুই না। তাই আমার কথা মানা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। না মানলেও সব কটিকে মেরে ফেলতাম এক্ষুনি। তাই তারা কোনো ঝামেলা ছাড়াই চলে গেছে। আর ইব্রাহিম যে কাজটি করেছে, খবরদার এই কাজটি গ্রামবাসীকে জানতে দিও না, তাহলে গ্রামবাসী ক্ষিপ্ত হবে এবং এই কাজের সাথে যারা জড়িত ছিল সবাইকে পিটিয়েই মেরে ফেলবে। সুতরাং এটা গোপন রেখে দাও। পরে কবিরাজ ইব্রাহিম ভাইয়ের মুখে পানি পড়া ছিটিয়ে দিলে তার আবার সেন্স ফিরে আসে। তারপর তারা বাড়ি ফিরে আসেন। কয়েকদিনের মধ্যে ইব্রাহিম ভাই একদম স্বাভাবিক হয়ে যান, ঠিক আগের মতো। তবে এখানে একটি কথা, ইব্রাহিম ভাই আগের মতো আর ডান পিঠে থাকেন না। উনি ব্যবসা বাণিজ্যে মনোযোগ দেন। একজন ভদ্র মানুষ হিসেবে উনি জীবনযাপন শুরু করেন। এখানে ইব্রাহিম ভাই যিনি, উনি আমাদের লিসেনারদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন ফিরোজ গাজী ভাইয়ের মাধ্যমে। সেটি হচ্ছে, বাজি ধরে, মানে ওনার ভাষায় যেটা ইব্রাহিম ভাই বলেছেন, বাজি ধরে আপনারা এমন কোনো কাজ করবেন না যা আপনাদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটা ভালো জিনিস নয়। সাহস দেখাতে গিয়ে আমি চরম ভুল কাজ করেছি, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তবে আমার কারণে এক মৃত ব্যক্তির যে পরিণতি হয়েছে, এর জন্য নিজেকে খুবই অপরাধী মনে হয়। আল্লাহ আমাকে মাফ করুন। এই ঘটনা যদি ওই সময় গ্রামের লোকজন জানতে পারতো, তাহলে হয়তো তারাও আমাকে পিটিয়ে মেরে ফেলত। এখনো খুবই কম লোকই জানে এই ঘটনা। তো এই কারণে প্রিয় লিসেনার্স, আমি ইব্রাহিম ভাইয়ের গ্রামের বাড়িটা কোথায় এক্সাক্ট বলছি না, কারণ পশ্চিমবঙ্গের অনেক লিসেনার আমাদের এই ঘটনাটি শুনছেন। তো যার কারণে ওনার ইব্রাহিম ভাইয়ের নামটি ছদ্মনাম ইউজ করা হয়েছে, আর ওনার ঠিক এক্সাক্ট যে গ্রামটা, সেই গ্রামের নামটি বলা হয়নি। সরাসরি চলে যাই ডক্টর আলিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনি তো রাসেল ভাই ঘটনাটা শুনেন নাই? আচ্ছা, এটা কি থার্ড নাম্বার? সেকেন্ডটা খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে, তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা। তো উনি আমাকে আগে বলেছিল যে আলিফ ভাই, আমি কিন্তু আপনার জন্য খুব ডিফারেন্ট স্টোরি কালেক্ট করার চেষ্টা করছি। তো উনি ওনার সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনাটা কালেক্ট করেন। আজকে থেকে 15 বছর আগের ঘটনা। ওকে। তো ওই সিকিউরিটি গার্ডের ছেলেটা আর কি, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে সীতাকুণ্ড জেলায় আপনার একটা জায়গা আছে ভাটেরখিল গ্রাম, এবং নামার বাজার নামে একটা বাজার আছে, সেখান থেকে তাদের গ্রামের বাড়ি ভাটেরখিল, সীতাকুণ্ড থানাতে পড়েছে আর কি। তো উনি মানে ওই ভাইয়াটা আর কি একটা গার্মেন্টসে চাকরি করতো চিটগং শহরে একটা গার্মেন্টসে চাকরি করতো। তো উনি থাকতোই শহরে, আর ওনার বাবা মানে ফ্যামিলি সবাই থাকতো হচ্ছে গ্রাম সাইডে। তো এমন সময় ওনাকে রাজি করানো হয় যে, মানে ওনাকে বিয়ের ব্যাপারে রাজি করানো হয় যে তোমাকে বিয়ে দিব এই সেই। আর আজ থেকে 15 বছর আগে ওনাদের মানে মোবাইল ছিল, কিন্তু ওনাদের এলাকায় কয়জনের সাথেও কাছে মোবাইল তখন দাম অনেক বেশি ছিল, সেই জন্য মোবাইল এতটা ছিল না সাথে। তো কন্ট্যাক্ট করে ওনাকে অনেক কনভিন্স করার ট্রাই করা হয় যে একটা মেয়ে দেখা হয়, তুমি আসো, এবার ছুটি হচ্ছে তোমাকে কয়েকদিন মধ্যে। ওই কোনো কিছু একটা ছুটি ছিল 5-7 দিনের। তো উনি অনেকদিন যাবত যেহেতু সীতাকুণ্ডে আসা হয় না, সেজন্য তিনি প্ল্যান করে, এরকম ভাবে একটা প্ল্যান করে, ঠিক আছে আমি তোমাদের কোথায় মেয়ে দেখবো। এবং যথারীতি উনি চিটগং থেকে সীতাকুণ্ড আসেন আর কি বাস দিয়ে। সেদিন নামতে রাতে 1টা বেজে যায়। ঘটনাটা সেদিনের রাতেরই। তো বাস থেকে নামার পর উনি ওই নামার বাজারে ওয়েট করছে। তো ওনার ভাষায় আমি একটু বলি যে আমি ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়। ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে, এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে। উপর আকাশের পূর্ণিমা, মানে কমপ্লিট চাঁদের আলো চাঁদের আলো সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা ব্যাপার মানে মুশকিল। আর ওই মুহূর্তে ওই জায়গাতে কোনো ধরনের সিএনজি বা রিক্সা কিছুই ছিল না। এবং নর্মালি ওই জায়গায় আমি যখন নামি তখন কখনো পাওয়া যায়, কিন্তু আজ আমি কেন জানি কিছুই দেখছি না। একটা পর্যায়ে দূর থেকে একটা মানে নিচে হারিকেন টাইপের একটা ভ্যান। তো ওই ভ্যানটা আপনি কিভাবে চিন্তা করেন, আমাদের এলাকার ভ্যানটা হচ্ছে এরকম যে ভ্যানের উপরে আবার সিট দেওয়া, বসা যায় আর কি, একটু নিচু ভ্যান, উঠে বসা যায় একসাথে, 2টা রো, ওই লেগুনের মতো 2টা রো, এবং এখানে অ্যাটলিস্ট 3 জন করে বসতে পারে, 3-4 জন করে বসতে পারে। তো উনি দেখলেন যে হারিকেন জ্বালানো অবস্থায় একটা ভ্যান তার দিকে আসছে, সামনে আসে, এবং জিজ্ঞেস করি যে আমি কি ব্যাপার, এই ভ্যানটা আমার দিকে কেন আসছে। এবং
ভ্যানটার পিছনে একটা জিনিস রাখা, সাদা কিছু টাইপের, দূর থেকে মনে হচ্ছিল। কাছে আসার পর জিজ্ঞেস করলাম, মানে কাছে আসার পর আমি ক্লিয়ার হলাম, ভ্যানটা একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে এসছে। তো আমি খুব হতভম্ব হয়ে যাই। আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কি হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা আমাকে জিজ্ঞেস করে, আসলে আমি কিন্তু তার ভাষায় বলছি আর কি, লোকটা আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কোথায় যাবেন, চলেন আপনাকে আগাই দিই। তো উনি বলে যে না, আমি আপনার সাথে যাব না। আর আপনার সাথে এটা কি? আপনার সাথে তো দেখি লাশ। বলে যে ভয় পায়েন না, এটা কোনো কিছু না, আপনি ওঠেন না, আপনি কোথায় যাবেন, আমিও তো একা, আপনাকে নামাই দিব, ভাড়া যা আসে তাই দিন। আপনি কই যাবেন বলেন তো? বলে যে আমি ভাটের খিল যাব। বলে যে ভাটের খিল তো আমিও যেতেছি, চলেন আপনাকে আমি নিয়ে যাব। তো উনি অনেক কিছু চিন্তা করলো যে এই ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না। তো উনি কি করলো, ভ্যানের মধ্যে উঠে দেখলো যে লাশের পাশে একটা ব্যাগ রাখা, মানে কারো ব্যাগ, মনে হচ্ছে যে মানে কেউ একটা ব্যাগ নিয়ে রেখে গেছে লাশের সাথে। তো উনি কি করলেন, সাথে মানে ভ্যানে উঠলো, ভ্যানে ওঠার পরে ওনার লাগেজ উঠানোর পরে বলে চলেন। তো চলতে চলতে একটা পর্যায়ে ওই গ্রামটা, ওই ভাটের খিল গ্রামটা, এখানে মানুষজন তার পরিচিত, এলাকার লোকজন তার পরিচিত, এবং ইভেন কি যে ভ্যানওয়ালাও তার পরিচিত। এই ভ্যানওয়ালাটা তার কাছে সে আগে কখনো দেখেন নাই। তো ওই ভ্যানে উঠে যায় এবং ভ্যান দিয়ে রওনা দিয়ে দেয়। তো তাদের বাড়িতে যেতে দুটা রাস্তা পড়ে, একটা হচ্ছে ভালো রাস্তা, একটা একটু ভাঙা রাস্তা, ওইটা ভুইয়া রাস্তা বলে। তো ভালো রাস্তা দিয়ে যাবে এরকম কিছু বলার আগেই তিনি মানে চলন্ত অবস্থায় ওই আপনার যে চালকটা তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তো এই লাশ কোথার থেকে পাইলা? ওই যে এই লাশটা আমাকে থানার থেকে দিছে। লাশের সাথে ব্যাগ দেখতেছেন না, এই ব্যাগের মধ্যে লাশের পরিচয়, অ্যাড্রেস, ঠিকানা আছে, আমি এটা পৌঁছাই দিব। বলে যে কোথায় পৌঁছাই দিবা? বলে যে আপনাদের এলাকায় যাবে, আপনি টেনশন করেন না, আপনি চলেন, আপনি ভয়টাই পায়েন না। বলে ভয় পাওয়ার কোনো বিষয় না, কিন্তু কথা হইতেছে একটা লাশের সাথে যাইতেছি, আমার তো মানে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো উনি আসলে ভয় কাটানোর জন্য এবং কোনো কিছু তাকে অ্যাটাক না করে এই জন্যই সে কনভারসেশন চালিয়ে যাচ্ছিল ওই ভ্যানওয়ালার সাথে। তো কনভারসেশন চালানো অবস্থায় ভ্যানওয়ালা যে কখন ভুইয়ার ওই রোডটা দিয়ে ঢুকে গেছে উনি জানেন না। তো ওই রোডের এক পাশ হচ্ছে খাল, মানে ক্যানেলের মতো, আরেক পাশ হচ্ছে বাঁশঝাড় টাইপের অনেক গাছগাছালি, এবং ওই পাশ থেকে কাউকে দেখাও যায় না। কেউ যদি হেঁটেও যায় ওই মানে দিনের আলোতেই ঠিক মতো দেখা যায় না, রাতের বেলা তো আরো অন্ধকার। উনি চলতে চলতে এক পর্যায়ে দেখলো যে ভ্যানওয়ালা তো কোনো কথাবার্তা বলছে না। তো এরকম অবস্থায় ভ্যানওয়ালার সাথে কথা বলা দরকার। আর লাশটা পাশে, আপনি যদি একটা ভ্যানের পাশে আপনার সাথে লাশ থাকে রাত্রে 1টার দিকে, আপনি কি চিন্তা করবেন? ওনার সাহসের অবস্থা বোঝেন, উনি কতটা সাহস নিয়ে ভ্যানে ওঠে। তো এক পর্যায়ে উনি দেখেন যে ওনার ভ্যানের সামনে দিয়ে একটা বোরকা পরা মহিলা হেঁটে যায়। তো এ তো রাতের বেলা বোরকা পরা মহিলা ক্লিয়ারলি রাস্তা ক্রস করে গেল। প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাতের বেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি? বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। ওখানে কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে অনেক উল্টাপাল্টা ঘটনার বিবরণ আছে অনেকের কাছে। তো উনি এই যে রাস্তাতে ঢুকে গেছে উনি বোঝেন নাই। তো উনি কথা বলতেছে একটা পর্যায়ে দেখে যে আরেকটা মহিলা, আর 3 নম্বর মহিলা রাস্তা ক্রস করে। তখন এই আপনি কি কিছু দেখলেন, খেয়াল করছেন? বলে যে আমি কিন্তু আপনাকে আগেই বলছি যে আপনি যাই দেখতেছেন এগুলি ওভারলুক করে যান, এগুলো কিছু খেয়াল করেন না, যাই দেখেন। আর একটু সামনে আগানোর পরে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি? উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকম ভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, আচ্ছা ভাবলাম এটা একটা বেওয়ারিশ লাশ,
অ্যাড্রেস থাকলে তো ঢানা থেকে ফোন দিবে অ্যাড্রেসে বা কন্ট্যাক্ট করা হবে যে আপনার লাশ আসে নিয়ে যান। তাকে কেন লাশটা কেন ভ্যানের মধ্যে চড়িয়ে দিবে? তাকে সে কে? তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি থানার কেউ নাকি? বলে না না আমি থানার কেউ না। বলে তাহলে লাশটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? বলে ভাই আরেকটা কথা বলি, লাশের কিন্তু মাথা নাই। এইটা শোনার পর উনি এখন ঘাবড়ে যাচ্ছে। তো মাথাটা নিচু করে ডান দিকে তাকা দিয়ে দেখে তার পিছনে 4 জন মহিলা বোরকা পরা বসে আছে ভ্যানের মধ্যে। এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টানতে কত কষ্ট হচ্ছে। ভ্যানওয়ালা টানতে খুব কষ্ট ছিল। হঠাৎ করে তার ডান দিকে তাকে পিছনে দেখে 4 জন মহিলা, ওই বোরকাওয়ালা মহিলা 4 জন তার সামনে বসে আছে। উনি আর কিছু চিন্তা করে নাই। আর যাই হোক এখন ওনাকে পালাতে হবে। ভ্যান থেকে এক লাফে ওনার লাগেজ টাগেজ রেখে অনেক দূরে মানে দৌড়ে পালিয়ে যায় এবং সূরা নাস পড়তে পড়তে পালিয়ে যায়। প্রথমে সূরা ইখলাস, প্রথমে সূরা, তারপরে সূরা নাস এবং এরপরে সূরা ফালাক পড়তে পড়তে জোরে জোরে পড়তে পড়তে খুব জোরে জোরে পড়তে পড়তে পিছনে চলে যায়। দূর মানে ওনাকে কেউ অ্যাটাক করছে না, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওই ভ্যানটা একটু সামনে যে থামে, ওই ভ্যান থেকে ভ্যান চালককে এই 4 জন মহিলা খুব জোর করে টেনে হেঁচড়ে নামায় এবং ওই ভ্যান চালককে ইচ্ছা মতো মারতে থাকে। তো সাহসী যেহেতু বললাম, এত লাশ সাথে ভ্যানের মধ্যে চলে আসছে, তার তো অবশ্যই একটা টার্গেট থাকবে যে ভ্যানওয়ালাকে সেভ করব। যাই হোক উনি দেখছে ভ্যানওয়ালা না কিছু বলছে না, ওদের মারটা খাচ্ছে এবং খুব জোরে জোরে মারছে। এবং দূর থেকে ওই যে কাঠ ভাঙার শব্দ যেরকম হয়, এরকম দূর থেকে কাঠ ভাঙার শব্দ আসছে। উনি বলে যাই হোক 7 চিন্তা করে উনি সামনে আগায় গেলেন ঠিকই। উনি ওনার আগানো দেখে ওই 4 জন মহিলা ক্ষেতের মাঝখানে নেমে যায়। এখন ওনার মনে হচ্ছে যে উনি যে জায়গায় আছেন সেই জায়গাটা এখন আর পরিচিত মনে হচ্ছে না। এই গ্রাম তার পরিচিত, তিনি গ্রামের ছেলে, কিন্তু এই জায়গাটা তার আর পরিচিত মনে হচ্ছে না। তিনি দেখলেন লাশ পড়ে আছে, তার লাগেজ পড়ে আছে, লাশের সাথে ব্যাগটাও আছে, ওই 4 জন মহিলাও নাই এবং সেই ভ্যানওয়ালাও নাই। সে দৌড়ে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলেন। অনেক দূরে অনেক হাঁটলো, অনেক দৌড়াচ্ছে দৌড়াতে একটা বাড়ির সামনে যায়। একটা আম গাছ দেখে মনে হয় যে ভেতরে বাড়ি আছে। আম গাছটা ক্রস করে ভেতরে বাড়িতে যে দরজা নক করতে থাকে। দীর্ঘক্ষণ নক করার পরে রাত তখন অনেক বাজে, অনেক মানে ফজরের রাগ ওয়াক্ত। দরজা নক করার পরে লোকজন আসে। কি ব্যাপার ভাই? এই লোকগুলাকেও সে চেনে না, কারণ ভুইয়া রোড থেকে বের হওয়ার পর তার বাড়ির দিকে যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার সবাইকে তিনি চেনেন, কিন্তু এই রাত আর পরিচিত কেউ না। জিজ্ঞেস করে ভাই আমি কোথায় আছি? বলে এটা তো নোয়াখালী, আপনি এনে কি করেন? বলে যে ভাই আমি একটা বিপদে পড়েছি, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেন। ধপাস করে পড়ে যাওয়ার পরে লোকজনদের মায়া হয় খুব, ওনাকে তারা রাখে, মানে ওনাকে ওনাদের বাসায় আশ্রয় দেয় সেদিন রাতের বেলা, এবং ওনাদেরকে ওই দিন রাতের বেলা তার ঘটনাটা বলে। তো উনি বলে যে আমি যখন এই ভ্যানের মধ্যে উঠি আমি প্রথমে বুঝতে পারছিলাম না, পরে দেখি যে একের পর এক আমার এই পরিচিত জায়গা, ওই ভ্যানটা চারিপাশে ঘুরছিল, একই রাস্তায় বারবার ঘুরছিল। তো পরবর্তী সময় ওনারা তাকে বাসে উঠিয়ে দেয় এবং তিনি তার দিনের বেলায় তার এলাকায় পৌঁছায়, এবং এলাকায় পৌঁছানোর পর সে তার বাবাদের সাথে মানে বাবা মার সাথে দেখা করে আর কোনো দেরি করা নেই, সাথে সাথে তিনি খবর নেওয়ার জন্য সীতাকুণ্ড থানায় যায়। থানায় যাওয়ার পর শুরুতেই তো পুলিশের সাথে দেখা করবে, একটা লাশের ব্যাপারে কথা বলবে। উনি কি করে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করে এরকম কি লাশ আগে আসছিল কিনা। তো লোকজন বলে ভাই আমি তো কিছু বলতে পারবো না, তবে আপনি চাইলে ওই যে লাশটা রাখে আর কি, যে লাশটা রিসিভ করে তার সাথে আপনি দেখা করতে পারেন। তো উনি যায় এবং জিজ্ঞেস করে যে কি ব্যাপার, এরকম লাশ কি গতকালকে কোনো লাশ আসছিল? বলে কি না রে ভাই গতকালকে তো কোনো লাশ আসে নাই। হ্যাঁ, তবে একটা গলা কাটা লাশ আসছিল, সেটা 4-5 দিন আগে 4 জন মহিলা রিসিভ করে নিয়ে যায়, 4 জন বোরকা পরা মহিলা, এবং তারা তাদের পরিচয় দিয়ে রিসিভ করে আর কি। আমরা তাদেরকে কাছে লাশটা বুঝাই দিই, তারা একটা ভ্যানও নিয়ে আসে সাথে করে। পরবর্তী সময় তিনি গ্রামে চলে আসেন এবং এই জিনিসটা তিনি কাউকে আর শেয়ার করেন না। জিনিস বলে যে আমি আজকে খুব ভয় পেয়েছি, আমার সাথে খুব বাজে ঘটনা ঘটছে, কিন্তু পুরো ডিটেলসে কাউকে শেয়ার করে না তিনি। পরবর্তী সময় বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর পর অনেক পরে একজন হুজুরের সাথে তিনি দেখা করতে যান এই ঘটনার ব্যাপারে জানার জন্য, যে তার লাইফের ঘটনা কি হুজুর বলতে পারবে কিনা। তখন হুজুরকে জিজ্ঞেস করে যে আমি ওই দিন রাতে যা দেখেছিলাম তার
আলোচনা করবা সেটা দেখে আপনি কি আপনার রায় দেন বা আপনার কি মনে হয় আমি কি মানে উনি আসলে মেন্টালি সিক হয়ে গিয়েছিল বিয়ের পরে ফ্যামিলিগত প্রবলেম দেখা দিচ্ছিল কিছুদিন পর পর তো উনি এরকম হুজুরকে দেখান যে ওনার লাইফে যে ঘটে গেছিল ঘটনাটা কি ওনার মানে পার্সোনাল জীবনেও এফেক্ট পড়ছে কিনা পরে হুজুর বলে আসলে আপনি চিন্তা করেন না এসব জিনিসগুলো চলে যাবে আপনি পানিটা খেয়েন আর আপনাকে আমি একটু ক্লিয়ার করে বলি আপনি যে ঘটনার আগে ফেস করেছিলেন সেইটা 4 জন জিন আসলে ওই জিনটা ওই ডেড বডিটা নিয়ে একটা বাজে কাজ করার প্ল্যান করছিল আর যেই লোকটা ভ্যান চালাচ্ছিল সেটা জিন দ্বারা মানে পজেসড ছিল আর কি আসর করেছিল জিনরা পরবর্তী সময় রাসেল ভাই ওই ভ্যানওয়ালাকে কিন্তু উনি এলাকায় পায় এবং ভ্যানওয়ালাকে দেখতে পায় কিন্তু ভ্যানওয়ালাকে নর্মাল অবস্থায় পায় না পাগল অবস্থায় পায় ওনাকে রাস্তায় দেখতে মানে ওনার এলাকায় কিন্তু ভ্যানওয়ালাকে দেখতে পায় দেখেছিল কিন্তু পাগল অবস্থায় এটা ছিল রাসেল ভাই সেকেন্ড ঘটনা থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ চলুন শুনে আসি অডিও ক্লিপটি আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রোমানা উত্তরা থেকে। আশা করি আপনি ভালো আছেন আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। সো আজকে আমি একটি স্টোরি শেয়ার করব আত্মা নিয়ে। তো স্টোরিটি শুরু করার আগে বলতে চাচ্ছি যে একটি ট্রু স্টোরি। স্টোরিটি শুরু করলাম, এটি 1998 সালের সময়ের ঘটনা। যখন হচ্ছে আমার খালু হচ্ছে আমার খালাকে হচ্ছে স্পন্সর করে নিউ ইয়র্কের ভিসার জন্য। সে ভিসা পায় আর আঙ্কেল হচ্ছে ওখানে তো থাকেন। মানে সে আমার আঙ্কেল গিয়েছিল হচ্ছে 1995 সালে। তো যাই হোক, তো আঙ্কেল তো আগে ওর ফ্রেন্ডদের সাথে ব্যাচেলর হিসেবে থাকতো। এখন আমার খালা যাওয়ার পরে হচ্ছে উনি আলাদা একটা বাসা খুঁজতে থাকেন। সো আমার আন্টি যাওয়ার পরে তো তারা ওরকম লাইক টাকা পয়সা ছিল না। সো অ্যাভারেজ একটা মানে একটা লেস এক্সপেন্সিভ একটা বাসা খুঁজতে থাকে। সো খুঁজতে খুঁজতে ওরা একটা বাসা পায়। তো ওরা হচ্ছে বাসাটা রেন্টে নেয়। তো ওরা বাসায় উঠে রেন্ট নেওয়ার পরে তো ওঠার পর থেকেই কেমন জানি একটা নেগেটিভ ফিলিংস হচ্ছে কাজ করতে থাকে। তো আমার মানে খালা বলে যে আমাদের আসলে কেমন জানি লাগতেছে, কেমন জানি একটু অন্ধকার আর কেমন জানি লাগে, কেমন জানি থমথমে পরিবেশটা। সো এখানে কি থাকাটা ঠিক হবে? তো আমার খালু বললো যে আপাতত এখানেই থাকতে হবে, কারণ কিছু তো করার নাই, কারণ এক্সপেন্সিভ সিটি নিউ ইয়র্কের জায়গাটা। তো পরে ওরা ওখানে ওদের সংসার শুরু করে। সো প্রথম দিন থেকে আমার খালা যেটা লক্ষ্য করে যে একটু কেমন জানি থমথমে পরিবেশ, প্লাস ওরা যখন রাতের বেলা ঘুমায় তখন ঘরের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, কান্নার আওয়াজ, মানে ফুপিয়ে ফুপিয়ে কে জানি কান্না করতেছে এরকম শব্দ। তো আমার খালা হচ্ছে খালুকে ডাক দেয়, যে বলে যে কেমন জানি একটা শব্দ হচ্ছে আর কে যেন কান্না করতেছে, তুমি কি শুনতেছো? তো আমার খালু বলে যে না, আমি তো শুনতেছি না, মেবি তুমি অনেক টায়ার্ড, এই জন্য রেস্ট নাও, কিছুই না। তো পরে ওরা ঘুমিয়ে যায়। তো এর সেকেন্ড ডেতে ওরা দেখে যে সকালে ঘুম থেকে উঠেছে, ওরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে রেখেছিল, কিন্তু লিভিং রুম বা কিচেনের জিনিসপত্রগুলো এলোমেলো। সো আমার খালু তারপরও সে এতটা পাত্তা দেয় না ব্যাপারটাকে, বলে হয়তো বা তুমি ভুলে গেছো ঘুমের ঘরে, যাই হোক। তো পরে থার্ড ফোর্থ ডেতে আমার খালু হচ্ছে ঘুমায় আছে। তখন হঠাৎ করে আমার খালু শুনতে পায় যে ওয়াশরুমে কে যেন গোসল করতেছে, মানে ঝুপ ঝুপ শব্দ। তো উনি একটু মানে আশ্চর্য হয়ে যায়, এত রাতে 2টা বা 3টা হবে, কে গোসল করছে ওয়াশরুমে। তো উনি লাইটটা জ্বালায় ওয়াশরুমে যায়, গিয়ে দেখে কিছুই নাই। তো তখন হচ্ছে সে আবার শুয়ে পড়ে। তো এরকম 5-6 দিন যাওয়ার পর 6-7 দিনের মাথায় আমার খালা হঠাৎ করে ঘুমিয়ে আছে। তো ওনার হঠাৎ করে ঘুমটা ভাঙে। তো সে দেয়ালের দিকে তাকায়, দেখে একটা ছায়ামূর্তি, তার লম্বা চুল
মানে আর অনেক লম্বা, মানে হাত পা গুলো অনেক লম্বা লম্বা, অনেক বড় চুল, মানে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। সো এটা দেখে আমার খালা এত ভয় পায়, সে কাইন্ড অফ চিৎকার করে উঠে যে আমি খুব ভয় পাচ্ছি। আমার খালুকে ডাক দেয়। তো সে বলতেছে আসলে তুমি ঘুমাও, মেবি অনেক কাজে প্রেসার পড়ে গেছে তোমার উপরে, এই জন্য হয়তো বা এরকম হচ্ছে, কিছু হবে না, তুমি ঘুমাও। তো পরে আমার খালু দুজনেই সুরা করতে করতে ঘুমায় যায়। এরকম করতে করতে 15-16 দিনের মাথায় নাকি রাতে আরেকবার ওরা ঘুমাইছিল, তখন হঠাৎ করে আমার খালার গলার মধ্যে ওই ছায়ামূর্তিটা অনেক জোরে মানে চাপ দিয়ে ধরে রেখেছে। লাইক এরকম ফিল হচ্ছিল যে আমার খালার যে সে এখনই এই মুহূর্তে সে মারা যাবে। সে ছটফট করতে থাকে, আমার খালুকে ডাক দিয়ে দেয়, কিন্তু আমার খালু নাকি শুনতেছে না। কারণ পরে হঠাৎ করেই এত জোরে চিৎকার দেয় যে আমার খালু উঠে, তারপর কি হয়েছে লাইট জ্বালানোর পরে দেখে যে আমার খালার গলার মধ্যে হচ্ছে আঙ্গুলের ছাপ। তো তখন সে ভয় পেয়ে যায় যে আমাদের কিছু একটা আসলে করা উচিত, আমাদের এখানে থাকা ঠিক হবে না। মেবি এরকম হওয়ার কারণটা কি? তো তখন হচ্ছে সকালে ওরা ঘুম থেকে উঠে ওরা চিন্তা করতে থাকে কি করা যায়। তো ওরা ভাবছে যে ওই যে যার কাছ থেকে রেন্ট নিয়েছে তার সাথে কথা বল। তো কথা বলতে হলে 1-2 দিন আগে ওরা যাবে এরকম প্ল্যান করতেছিল। তো আজকে রাত্রে অ্যাটলিস্ট পার করে তারপর যে রেন্ট দিয়েছে তার সাথে দেখা করবে। সো এরকম আমার খালা দুজন শুয়ে আছে, রাতের 2-3টা বাজবে। তখন নাকি আমার খালু দেখতে পায়, হঠাৎ করে তার ঘুম ভাঙে, যে চোখ খোলার পরে সে দেখে যে ওপরে ভাসমান অবস্থায় কি জানে ভাসতেছে, একটা সাদা কাপড় পরা, আর বিদঘুটে হাসি আর চুল লম্বা। মানে আমার খালু এত ভয় পায়, সে আল্লাহ নাম নিয়ে চোখ বন্ধ করে ফেলে। সো ওরা বুঝতে পারছে যে এখানে যদি ওরা থাকে ওরা প্রাণে বাঁচবে না। তারপর সাডেনলি ওই যে জিনিসটা ছামতে ওটা জানলা দিয়ে লাফ দেয়। সো ওরা অনেক ভয় পায়। তো ওরা রাত পর্যন্ত পেতে পেতে ফজরের নামাজ শেষ করে আল্লাহ করতে করতে এই রাতটা পার করে। তো ওরা সকালে যার কাছ থেকে রেন্ট নিয়েছিল তার সাথে কথা বলে। তো সে বলে, আমার খালু বলে যে আমরা এখানে থাকবো না, কারণ আমরা অনেক কিছু জিনিস দেখেছি, আপনি আমাদেরকে বলেন যে আপনি কি লুকিয়েছেন, না হলে আমরা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবো। তখন উনি বলে যে don't need to tell anyone, this house is haunted, so I have tried so many times এই বাসাটাকে ভাড়া দেওয়ার জন্য, বাট এটা হয়নি। আর আপনারা নতুন এখানে আসছেন আর লেস এক্সপেন্সিভ করতেছেন, তাই আমি বাসাটা ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার খালু অনেক মনক্ষুণ্ণ হয়। যাই হোক, পরে ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে চলে যায়। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওদেরকে এখনো ভাবিয়ে তুলে, মানে এত হন্টেড ছিল। এটা একটা সত্যিকারের ঘটনা। সো আচ্ছা ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামির আনসারি বলছিলাম। আলিম ভাইয়ের ইনভাইটেশনে আজকেও আবার উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো আজকে প্রথমে যে ঘটনাটা আমি বলবো সেটা কলকাতার কোনো এক কলেজের হোস্টেলে একটা ঘটে যাওয়া ঘটনা। তো আমার কলেজ লাইফে আমাকে এক সিনিয়র ভাইয়া বাসায় পড়াতেন, ওই ভাইয়ের নাম ছিল মামুন ভাই। তো মামুন ভাই উনি একটা সময় মাস্টার্স করার জন্য ইন্ডিয়ার ব্যাঙ্গালোরেতে পড়ালেখা করতেন। তো উনি যেখানে পড়ালেখা করতেন সেখানে ওনার এক ফ্রেন্ড ছিল, এই ফ্রেন্ডের নাম ছিল রাজু। তো মূলত রাজু ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছিল। রাজু ভাই কলকাতার ছিলেন তিনি, আর মামুন ভাই তো বাংলাদেশে ছিলেন। তো ওই দুজন বাঙালি ওনারা থাকার কারণে ওনাদের মধ্যে খুব একটা মিল ছিল এবং ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। তো কোনো এক সময় রাজু ভাই মামুন ভাইকে ঘটনাটা বলে। তো রাজু ভাই কলকাতায় যেই হোস্টেলে থাকতেন, মানে যেখানে কলেজে উনি পড়ালেখা করতেন, সেটা ছিল কলকাতা শহর থেকে সাইডে, এবং ওনার যে হোস্টেলটা ছিল কলেজের পাশেই ছিল। হোস্টেলে ছিল 2টা বিল্ডিং, একটা ছিল জুনিয়রদের আর একটা ছিল সিনিয়রদের। কলেজটা খুব একটা পুরাতন ছিল না, বলা যায় এটা নাকি 5-6 বছর
হয়েছিল যে চালু হয়েছে, তো সিনিয়র বিল্ডিং এ ওইরকম 10-15 জনের বেশি থাকতো না। আর সিনিয়র বিল্ডিংটা নাকি ছিল একতলায় স্টুডেন্টরা থাকতো, দোতলায় অল্প কিছু স্টুডেন্ট থাকতো, আর আর জুনিয়রদের বিল্ডিংটায় অনেক স্টুডেন্ট ছিল। তো সেই রাজু ভাই মূলত প্রথমে গিয়ে জুনিয়রদের বিল্ডিং এ উঠেন। তো ওখানে সিনিয়র বিল্ডিং এ কিছু স্টুডেন্ট ছিল, তারা প্রায় সময় জুনিয়রদেরকে র্যাক দিত এবং ওদের হলে নিয়ে গিয়ে এরকম সিনিয়রদের হলে নিয়ে গিয়ে র্যাক দিত। তো রাজু ভাইকে একদিন যখন র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তো ঘটনার চক্রে দেখা যায় যে রাজু ভাইয়ের এলাকারই পরিচিত বড় ভাইয়েরা, তো ওনার সাথে খুব একটা র্যাগিং করে না। তো রাজু ভাইয়ের সাথে ওই সিনিয়র ভাইদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো ওই সিনিয়র ভাইরা বলে যে রাজু, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় বা পড়ালেখার না বুঝে থাকো বা কোনো এনিথিং মানে কোনো সমস্যা হলে আমাদের হলে এসে বলো, সমস্যা নেই। তো রাজু ভাই এরকম নাকি সিনিয়র দেশি হলে প্রায় আসা যাওয়া করতো এবং ওনার যে পরিচিত যারা সিনিয়র ভাই ছিল ওনারা ম্যাক্সিমাম সবাই দোতলায় থাকতেন, মানে সিনিয়র হোস্টেল বিল্ডিং এ দোতলায় থাকতেন। তো একবার রাজু ভাই ওই বিল্ডিং এ যায়, সিনিয়র বিল্ডিং এ যায়, তখন উনি রাতে ওনারা একটা অকেশন ছিল সম্ভবত, সেখানে নাকি ওনারা রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। তো রাতে তাস খেলছিল ওনারা রাত্রে নাকি 12টার পরে। তখন হঠাৎ করে বিল্ডিং এ উপর থেকে আওয়াজ আসছে যে জোরে জোরে দরজা বাড়ি দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ আসছিল। তো তখন রাজু ভাই তো ওনার সিনিয়র ভাইদেরকে বলে যে ভাই আওয়াজটা কোথেকে আসছে, এত জোরে যে আওয়াজ কে করছে এখানে। তো সিনিয়র ভাই যারা ছিলেন তারা বলতেছে, দেখো এরকম আওয়াজ মাঝে মাঝে হয়, হয়তো ছাদের দরজাকে খোলা রাখছে, হয়তো এরকম হচ্ছে, আমরা তো এখানে ধরো কয়েক মাস হইলে বিল্ডিং আসছি, এরকম আওয়াজ নাকি এখানে প্রায়ই হয়, তো এত কিছু কানে দিও না। তো এরকম রাজু ভাই যখন প্রায় এরকম রাতে যখন ওই প্রথমবার একবার তাস খেলার মজা পেয়ে গিয়েছিল, উনি নাকি প্রায় সময় এখানে রাতে ওনারা একটু আড্ডা দিত সিনিয়র ভাইদের সাথে এবং তাস টাস খেলতো। তো এরকম নাকি মাঝে মাঝে এরকম আওয়াজ শুনতো এবং সেই সাথে ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ পেত, মানে সিনিয়রদের বিল্ডিং এর সেই ছাদে। তো সিনিয়র ভাই যারা ছিল ওরা দেখা যেত খুব একটা খরচ না, ওরা বলতো যা এগুলো হয় হইতেই পারে, পুরানো বিল্ডিং এখানে হয়তো নতুন করে হোস্টেল করছে, পুরানো বিল্ডিং এর মধ্যে এরকম হইতেই পারে, বাদ দাও রাজু, আমরা খেলি, সমস্যা নেই, খেলা আসতে খেলতেছি, খেলি আসো। তো ঠিক এরকম পর্যায়ে একবার নাকি রাজু ভাইকে এরকম অকেশন একটা পার্টি হবে ওনাদের, ওইখানে সিনিয়ররা ডাকে রাত্রেবেলা। তো সেদিন ওনারা সবাই ড্রিঙ্কস করে, তো রাজু ভাইকেও সাধে। তো রাজু ভাই এরকম খেতে আগ্রহ দেখায় না, বলে যে না আসলে আপনার সিনিয়র আপনার পার্টি করেন, সমস্যা নাই, আমি আছি আপনাদের সাথে, সমস্যা নাই। তো সেই রাতে ওনারা যারা ছিলেন ওনারা সবাই ড্রিঙ্কস করে রাত্রেবেলা এক রুমের মধ্যে দেখা যায় 4-5 জন শুয়ে পড়ে। আর বেশি রাত হয়ে যাওয়ার কারণে রাজু ভাই ওই হোস্টেল সিনিয়রদের সাথে রুমে থেকে যায় তিনি। তো রাজু ভাই নাকি মানে রাত 2টার দিকে ওনার নাকি প্রচন্ড গরম লাগে এবং উনি এতটাই গরম লাগে তখন নাকি উনি ভাবে যে বাইরে যে বাথরুম আছে সেখানে গিয়ে তিনি গোসলটা করে আসবে। তো উনি যথারীতি ওই সিনিয়র ভাইয়ের রুমের থেকে তাওয়ালটা নিয়ে উনি মানে রুমের বাইরে যে ওয়াশরুম আছে কর্নার ওইখানে যাবে গোসল করবে। তো গোসল করতে যাওয়ার পর উনি বাথরুমে ঢোকার 2-1 মিনিট পর নাকি ওনার দরজাকে ধাক্কাচ্ছে। তো উনি জিজ্ঞেস করছে কে, কিন্তু কোনো জবাব দেয় না। আর রাজু ভাই নাকি তখন প্রায় শরীর পুরো ভিজা অবস্থায় ছিল, তো উনি ভাবে যে আচ্ছা গোসলটা করে নি তারপরে দরজাটা খুলবো। আর কয়েক মিনিট পরে নাকি এরকম বাথরুমের লাইট বন্ধ হয়ে যাচ্ছিল এবং বন্ধ হয় আবার 10-15 সেকেন্ড পর আবার লাইটটা চলে। তো রাজু ভাই ভাবে হয়তো বাইরে এমন কেউ আছে যে ওয়াশরুমে যাবে, হয়তো এই জন্য এরকম কাজ করছে। তো রাজু ভাই একটু দ্রুত গোসলটা সেরে উনি দরজাটা খুললেই দেখে কেউ নাই, কিন্তু সামনে একটা কালো কালারের বিড়াল একটা বসা। এটা দেখার পর রাজু ভাই রাত্রে হঠাৎ করে ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত যখন একটু ওনার রুমের দিকে যাবে উনি দেখছে যে বিড়ালটা মানে পিছ দৌড় দিচ্ছে। রাজু ভাই তাড়াতাড়ি নাকি ওই সিনিয়র ভাইয়ের রুমে ঢুকে যায় এবং সেই রাতে ওনার নাকি খুব ভয় লাগে এবং উনি রাত্রে সেই 2-4টার দিকে ওনার সেই গার্লফ্রেন্ডকে উনি ফোন দেয় এবং সারা রাত নাকি ফোনে কথা বলে এই সময়টা পার করে। আর উনি যে ওনার সিনিয়র ভাইদেরকে বলবে এত রাত, এটাও পারছিল না, কারণ সবাই ওই রাতে ড্রিঙ্কস করেছিল, পার্টি করেছিল, সবাই ঘুমের মধ্যে আছে, উনি আর ওরকম কাউকে জাগায় নাই। তো এরকম যখন সমস্যাটা হতো রাজু ভাই ওনার জুনিয়র এক ফ্রেন্ডকে বলে যে দোস্ত আমি এখানে যাওয়ার পর এরকম সমস্যা হয়, দেখছি আওয়াজ হয়, কালকে একটা কালো বিড়াল দেখছি, তারপর খুব ভয় লাগছে, কি করা যায়। তো জুনিয়র ফ্রেন্ডরা বলে দেখ তোরা তো খুব সিনিয়র, তুই
যতটুকু পারিস কম যাস ওখানে, আর গেলেও দিনে দিনে যাস, রাতে যেরকম দেখেছিস বা আওয়াজ পাস এরকম যাস না। তো রাজীব ভাই এরকম সিনিয়রদের এখানে রাতে যাওয়াটা কমায় দেয়। তো কয়েক মাস পর রাজু ভাই যখন 4th সেমিস্টারে উঠে, তখন ওনাদের ওই বিল্ডিং উঠতে হবে। তো ওনারা ব্যাচে যারা ছিল, আগের সিনিয়ররা তো চলে গিয়েছেই, তো ব্যাচে যারা ছিল এখন ম্যাক্সিমাম সবাই এই সিনিয়র হোস্টেলের একতলার ফ্লোর, মানে একতলা মানে গ্রাউন্ড ফ্লোরে যেই রুমগুলো ছিল ওনারা ওখানে রুম পেয়েছিল। শুধু রাজু ভাই আর ওনার এক মুসলিম ফ্রেন্ড ছিল, ওনারা দোতলায় 2টা রুম পায়, আর ওরকম কোনো স্টুডেন্ট ছিলই না। তো ওনার সেই মুসলিম ফ্রেন্ডের নাম ছিল খান ভাই। তো রাজু ভাইয়ের এক রুম, খান ভাইয়ের এক রুম, আর দোতলায় ওনাদের ম্যাক্সিমাম, একতলায় ওনার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা ছিল, আর 3 তলায় তো ছাদে। তো রাজু ভাই যখন ওই সিনিয়র বিল্ডিং যখন ওরা হলো, যখন ওই বিল্ডিং ওঠা শুরু করে, তো খান ভাইয়ের সাথে ওনার আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক হয়। এবং খান ভাইকে বলে যে বিল্ডিংটাতে একবার এরকম আমি অনেক আগে আসছিলাম, আওয়াজ হতো উল্টাপাল্টা, আমি কালো বিড়ালও দেখছিলাম, একটু আমার ভয় লাগছিল এখানে। তো খান ভাই আপনি যে যদি কখনো এরকম কিছু ফেস করেন বা দেখেন আমাকে জানাবেন, আর ব্যাপারটা আমার খুব ভয় লাগছিল। তো যে দেখো আমরা এরকম আমি হয়ে যদি দেখি আপনাকে জানাবো, আপনি যদি এরকম কোনো খারাপ কিছু দেখেন বা কোনো সিচুয়েশন ফেস করেন আমাকে জানাবেন। তো কয়েকদিন থাকার পর ঠিক সেম অবস্থা আগের মতোই, ছাদে দৌড়াদৌড়ির শব্দ রাত্রেবেলা, এবং জোরে জোরে কেউ দরজা বন্ধ করলে যেরকম আওয়াজ হতো এরকম আওয়াজ হচ্ছে। তো খান ভাইকেও পরের দিন, মানে যেদিন ঘটনা ঘটাইতে তারপরের দিন রাজু ভাই বলে যে খান ভাই এরকম কি আপনি কোনো সমস্যা ফিল করছেন? খান ভাই বলে হ্যাঁ, আমি তো রাতে এরকম শব্দ পাচ্ছিলাম যে দরজা কেউ জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো খান ভাই খুব সাহসী ছিলেন, উনি রাজু ভাইকে বলে এত ভয়ের কিছু নাই, যদি এরকম আরো ঘটতে থাকে আমরা দরকার কলেজের কর্তৃপক্ষ যারা আছে ওদেরকে জানাবো। এরকম প্রায় সময় যখন হতো, তখন কয়েকদিন পর ওরা কলেজের কর্তৃপক্ষ বা সিকিউরিটি গার্ডকে এরকম জানায়। তো সিকিউরিটি গার্ড বা কর্তৃপক্ষ যারা ছিল নাকি বলে যে দেখো এরকম তো অনেকেই বলে, এখন রুম যেহেতু পাচ্ছি না, দোতলায় একটু কষ্ট করে থাকো, একতলা যদি কোনো রুম খালি হয় তোমরা এসে পেরো, আর যদি তাও না হয় দরকার হলে তোমরা একতলা এসে আপাতত কোনো রুমে একটু অ্যাডজাস্ট করে থাকো। এখন কিছু করার নাই, আমরা তো এটা অনেকের কাছ থেকে শুনি, কিন্তু কোনো লাভ তো হয় নাই। তো খান ভাই উনি আসলে অন্যদের সাথে রুমে শেয়ার করে থাকার পছন্দ করতো না, এই জন্য উনি একতলায় যেতে রাজি হয় নাই। আর উনি রাজু ভাইকে রিকোয়েস্ট করে, দেখো রাজু, আমি আসলে একতলায় যেতে চাচ্ছি না এই কারণে, আসলে আমি একা থাকতে খুব পছন্দ করি, তুমিও ভাই একটু কষ্ট করে দোতলায় থাকো, কোনো সমস্যা হবে না, আমি সাহস দিচ্ছি। আর আমরা এখানে কয়দিনই বা থাকবো, বেশি হলে সর্বোচ্চ 1 বছরে দেখতে দেখতে পার হয়ে যাবে, আর সবসময় তো এই ঘটনাগুলো ঘটে না, মাঝে মাঝে ঘটে। তো একদিন রাজু ভাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উনি ছাদে যায়, ওনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবে। তো কথা বলার একটা মুহূর্তে যখন মানে অন্ধকার হবে এমন একটা ভাব, হঠাৎ করে একটা কালো বিড়াল রাজু ভাইয়ের কাঁধের মধ্যে নাকি দৌড় দিয়ে এসেই মানে লাফটা দিয়ে সামনে এসে পড়ে আর কি। তখন রাজু ভাই হঠাৎ বিড়ালটাকে দেখে একটু চিৎকার দিয়ে ওঠে, এবং উনি খেয়াল করে দেখে আগে মানে এর আগে যখন বাথরুমের সামনে যে কালো বিড়ালটা ছিল ঠিক সেম সেই বিড়ালটা। এবং এটা দেখার পর উনি একটু পা দিয়ে একটা বাড়ি মারে যাতে বিড়ালটা চলে যায়, কিন্তু না, বিড়াল নাকি ওনার সামনে থেকে যায় না, ওটা স্থিরভাবে দাঁড়ায় থাকে। এবং রাজু ভাই নাকি যখন দেখছে এরকম সরছে না, তখন রাজু ভাই একটু ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত ওখান থেকে ছাদ থেকে নেমে যায় এবং ওনার গার্লফ্রেন্ডকে বলে তখন পরে কথা বলবো, আমি একটু সমস্যা আছে, আমি তোমাকে পরে জানাবো। তখন রাজু ভাই খান ভাইকে বলে যে ভাই পুরোটা ঘটনা খুলে বলে যে এর আগে সিনিয়রদের সাথে কি মিট করেছিল, বা ওই ওয়াশরুমে থেকে বের হবে বেরোটা দেখেছিল, ওটা আজ করে দেখা গেল, সম্পূর্ণ ঘটনা আবার খুলে বলে। তখন খান ভাই বলে, দেখো রাজু, ভয়ের কিছুই নেই, বেশি ভয় লাগলে রাতে আমার রুমে এসে থাকবে, কোনো সমস্যা নাই, আর ঘুমানোর সময় দরকার তোমার রুমে থাকবে, কোনো সমস্যা, তুমি আসো, এত ভয়ের কিছু নাই। তো এরকম একদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে রাত্রে নাকি 8টা-9টার দিকে রাজু ভাই খান ভাই ওনারা এক রুমে, রাজু ভাই খান ভাইয়ের রুমে ওনারা একটু গ্রুপ স্টাডি করছিল, হঠাৎ করে দরজায় জানি কি করা হচ্ছে, এবং খান ভাই জোরে জোরে বলতেছে কে কে, কিন্তু কোনো উত্তর নাই। তো খান ভাই রাজু ভাইকে বলে যে দরজাটা খুলি দেখি কি। রাজু ভাই বলে যে না খান ভাই, যেটা হয়েছে দরজাটা খোলার দরকার নাই। খান ভাই বলে যে না দেখো রাজু, এখন তো নর্মালি 8টা-9টা বাজে, একটু পর আমরা ডিনার করতে নিচে যাবোই, দেখলে কি হয়েছে, এমনও তো হতে পারে যে নিচে থেকে কোনো স্টুডেন্ট এসে আমাদেরকে দুষ্টাইম করতেছে আমাদের সাথে।
তখন খান ভাই দরজা খুলে দেখে একটা কালো বিড়াল ওনার দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন রাজু ভাইকে ডেকে আনে যে, দেখো রাজু, তুমি কি এরকম কালো বিড়াল দেখছিলা? রাজু ভাই বলে, হ্যাঁ ভাই, এই কালো বিড়ালটাই সমস্যা করে। তখন খান ভাই কিছুটা একটু মৃদু হাসি দিয়ে নাকি উনি বলে যে, আরে অনেক সময় বিড়ালরা একটু দুষ্টাইম করে হইতেই পারে, বলে এত টেনশনের কিছু নাই। আর দরজায় বাড়ি খাচ্ছ, হয়তো বিল্ডিং এর কেউ দরজা জুড়ে লাগায়, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। তো কয়েকদিনের মাথায় ওনাদের কোনো একটা ভ্যাকেশন হবে, ছুটি ছিল, লম্বা ছুটি। তো রাজু ভাই ওনার বাড়ি চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পর উনি নাকি একদিন রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখে, এবং ওনাকে স্বপ্ন দেখানো এরকম যে কেউ একজন বলছে, হোস্টেল থেকে একজন ওনাকে ডাকছে যে, তুই চলে গেলি, তুই আবার কবে আসবি? তো এরকম স্বপ্ন দেখার পর উনি নাকি ঘুমের মধ্যেই উল্টাপাল্টা কথা বলতেছিল, এবং রাজু ভাইয়ের বাবা মা ওই ঘুমের মধ্যে ওনাকে জোরে ডেকে তোলে রাত্রেবেলায়। রাজু ভাই বলে, কি হয়েছে? তখন রাজু ভাইয়ের মা বলতেছে, তুই এত জোরে জোরে চিৎকার করছিলি কেন? তোর জন্য তো আমাদের ঘুম ভেঙে গেল, আর তুই ঘুমের মধ্যে উল্টাপাল্টা সব কি বলতেছিলি? রাজু ভাই বলে যে, মা আমি তো কিছু বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। তখন রাজু ভাই ওনার মা এবং বাবাকে সম্পূর্ণ ঘটনা, হোস্টেলের যে ঘটনাগুলো খুলে বলে। তখন রাজু ভাইয়ের বাবা মা বলে, ঠিক আছে, যেটা হওয়ার হয়েছে, আর তো বেশি দিন নাই, কয়েকদিন করবি, এসে পর কোনো সমস্যা হবে না, তোর তো বন্ধু বান্ধব সব একসাথে থাকোসই, আর দরকার হলে তোদের হোস্টেলের যে যিনি দায়িত্বে আছেন তার সাথে দরকার আমি কথা বলবো। এটা রাজু ভাইয়ের বাবা বা মা ওনার সাথে কথা বলে আশ্বস্ত দেয়। তারপর রাজু ভাই যথারীতি আবার উনি হোস্টেলে এসে পড়েন। তো হোস্টেলে আসার পরে উনি প্রথম দিন খান ভাইয়ের সাথে পাশের রুমে দেখা করতে যান, এবং খান ভাইকে দেখতেছে যে খান ভাই দেয়ালের মধ্যে কোন একটা আরবি লেখা উনি মানে টাঙাচ্ছে, একটা কাগজে আরবি লেখা টাঙাচ্ছে। তো খান ভাইকে বলে যে, খান ভাই এটা আপনি কি টাঙাচ্ছেন? তো খান ভাই বলছে রাজু ভাইকে, দেখো রাজু, আমি বাড়ি যাওয়ার পর এক মৌলভীকে তোমার এই সমস্যাটার কথা খুলে বলছিলাম, মানে জাস্ট কথার কথা খুলে বলছিলাম। তো ওই মৌলভী যেটা বললো যে সম্ভবত জিন যদি কখনো আসর করে বা কোনো ডিস্টার্ব করে, তখন নাকি তারা কালো কালারের বিড়ালের রূপ নিয়ে আসে, এবং আমি ওই হুজুরের সাথে বা মৌলভীর সাথে যে কথাগুলো হয়েছিল আমাদের সবগুলা কথায় মিল পাই, যেটা আমাদের এখানে ঘটছিল। এবং এই জন্যই ভাবলাম যে রুমের মধ্যে এটা লাগাই রাখি, আর তুমিও যদি পারো, আমাদের ধর্মে তো মৌলভীরা ধরো এরকম ঝাড়ফুঁক দেয় অথবা এরকম আরবি লেখা লিখে দিলে অনেক সময় আমরা সেফ থাকি, তুমি যদি তোমাদের ধর্মে যদি এরকম কোনো কিছু নিয়ম থাকবে, এটা তুমি করতে পারো। রাজু ভাই বলে যে, ভাই আর থাকবো আর কয়দিন, বাদ দেন, এগুলো নিয়ে কথা না বলি। তো তারপর থেকেই ওনাদের ঠিক সেম, মানে এখন খান ভাইয়ের রুমে কোনো সমস্যা হতো না, কিন্তু রাজুর রুমে দেখা যেত, রাজু ভাইয়ের রুমে নাকি প্রায় রাতে কেউ নক করতো, এবং খুব লাফালাফির আওয়াজ আসতো উপর থেকে। তো এটা যখন রেগুলার হচ্ছিল, তখন রাজু ভাইয়ের মাকে রাজু ভাই আবার ফোন দিয়ে জানায়, এবং রাজু ভাইয়ের মা বাবা হোস্টেলে আসে, দেখে, এবং দেখে যে ওনার ছেলে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল এরকম একটা সমস্যার কারণে। তো তখন কলেজ কর্তৃপক্ষ থেকে ওনারা পারমিশন নেয় যে, ঠিক আছে, রাজু এখন বাসাতেই থাকবে, আর পরীক্ষার সময় সে পরীক্ষা দিয়ে যাবে। তারপর নাকি রাজু ভাইকে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং ওনার মা কোনো একভাবে কোথা থেকে একটা তাবিজ হোক বা কিছু একটা হোক, এটা নাকি ওনার গলায় ঝুলায় দেয় রাজু ভাইকে, এবং তারপর থেকে ওনার কোনো সমস্যা হয় না। কিন্তু এই সমস্যা বন্ধ হয়ে যাওয়ার পর রাজু ভাই যখন কলেজে পরীক্ষা দেয় একবারে শেষ করে ফেলে, তো উনি এই কলেজ লাইফ, মানে ওনার যে কলেজ লাইফটা যখন শেষ হয়ে গেল, উনি যখন বাসায় আবার স্থায়ীভাবে থাকা শুরু করলেন, তখন উনি মনে করলো যে তাবিজের কি দরকার, আমার তো ভার্সিটি লাইফ, কলেজ লাইফ এখানে শেষ সব, এখন আর এগুলো থাকলে কোনো সমস্যা, এখন আর কেউ আমার সমস্যা করবে না। তো রাজু ভাই এক সময় নিজের থেকেই তাবিজটা ফালায় দেয়। যেদিন উনি তাবিজটা ফালায় দেয়, সেদিন নাকি রাতে উনি একটা স্বপ্ন দেখে, ওনাকে কেউ একজন বলে যে, তুই তো একবারে চলেই গেলি, কিন্তু তোর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটবে, তুই একটু সাবধানে থাকিস। ঠিক তার 2-1 দিন পরে রাজু ভাইয়ের বাবা কোনো একটা কাজে কলকাতা থেকে কোনো এক জায়গায় ওনারা গাড়িতে করে যাবে, তখন নাকি ওনাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এবং রাজু ভাইয়ের আব্বা এমনভাবে আহত হন যে উনি পায়ে খুবই বাজেভাবে একটা আঘাত পান, এবং উনি সম্পূর্ণ হাঁটা চলানোর বন্ধ হয়ে যায়, এবং রাজু ভাইও বেশ আঘাত পান।
এবং তারপরে উনি ওনার মাকে এসে আবার ঘটনাটা বলবে যে মা দেখো আমি এই কাজগুলো করছি, এই জন্য আজকে হয়তো বাবার এই অবস্থা। তারপর রাজু ভাইয়ের মা ওনার বাবা ওনাদেরকে কবিরাজ দেখান এবং ওইখানকার স্থানীয় কবিরাজ দেখানোর পর কবিরাজ বলে যে আসলে হয়েছে কি, ওকে যে কালো বিড়ালটা ও দেখতো কলেজে এবং নিশ্চয়ই এটা ওর গায়ে একবার লেগেছিল বা কোনোভাবে ধাক্কা লেগেছিল। তখন রাজু ভাই বলে যে হ্যাঁ, আমি কোনো এক সময় ছাদে সন্ধ্যার সময় হাঁটছিলাম, তখন কালো বিড়ালটা আমাকে এরকম একটা লাফ দিয়ে পড়েছিল। তখন কবিরাজ বলে হ্যাঁ, তখনই সেটা আপনার গায়ে লেগেছিল এবং এটা খারাপ জিন তখন আপনার গায়ে এসে ভর করে এবং এটা ছুটানো খুব কষ্ট। তারপরে বলে যে আপনাকে একটা এরকম একটা ওনাদের ধর্মের অনুযায়ী একটা তাবিজ দেয়, বলে যেটা আপনি সবসময় গলায় বেঁধে রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এবং ওনার যে ঘরে রাজু ভাই থাকে ওই ঘরে ওনার একটা কিছু একটা দিয়ে দেয় সম্ভবত, মানে লেখা, মানে ওনাদের ধর্মের কোনো কিছু লেখা নাকি দিয়ে দেয়, বলে যেটা সবসময় ঘরে টাঙায় রাখবেন এবং যেখানেই যাবেন এটা সবসময় টাঙায় রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তারপর থেকে রাজু ভাইয়ের সাথে আর কোনো সমস্যা কখনোই নাকি ঘটে না। কিন্তু ওনার যে বড় দুর্ঘটনাটা ঘটে যে ওনার আব্বা এরকম এমন অবস্থা হয় যিনি আর কর্মক্ষেত্রে যেতে পারেন না এবং এটা ওনার পাটা সম্পূর্ণ নাকি মানে আঘাতের কারণে সম্পূর্ণ পাটা নাকি ওনার নষ্ট হয়ে যায়, মানে ফালাই দেওয়া লাগবে না একটা পরিস্থিতির শিকার হয়, বা অনেক সময় যেটা বলা যায় পঙ্গু হয়ে যায়, এরকম সিচুয়েশন হয়। তো এটাই নাকি ঘটে এবং রাজু ভাই এটাই আমার সেই সিনিয়র ভাই বা স্যার যিনি ছিলেন মামুন ভাইকে এটা বলে। এবং আমি যে ভৌতিকতায় আসি এটা আমি মামুন ভাইকে বলেছিলাম, তো উনি আমাকে তখন এই ঘটনাটা শেয়ার করে এবং আজকে আপনাদের কাছে এটা আমি উপস্থাপন করলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসনা। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসছি মিরপুর 1 থেকে। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার মায়ের মুখ থেকে শোনা। এটা ঘটেছিল মাদারীপুর জেলার কোনো একটি গ্রামে আর কি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, আপনি জানবেন এখনো জানি যে এলাকার ঘটনাটা আমি শেয়ার করব, এখনো সেই এলাকায় আসলে বিদ্যুতের অবস্থা তোরা ভালো না। তো ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 40 থেকে 45 বছর আগে। তো তখনকার অবস্থা তো অনুমানই করা যায়, যেহেতু এখনকার অবস্থা বুঝে তো বোঝা যায় তখনকার অবস্থা কী ছিল। তো তারা আমার যে বাড়িতে ঘটনা ঘটে, তো আমার নানা বাড়ি থেকে তার কয়েকটা বাড়ি পরে আর কি যে বাসার ঘটনা এটা। তো তারা বাসায় ছিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, যাদের বয়স ছিল 60 ঊর্ধ্ব আর কি, 60 থেকে 70 বছর বয়স। তো তাদের ছেলে মেয়েরা তখন ঢাকাতেই থাকতো এবং বাসাতে তারা দুজনেই থাকতো। তো এমনই এক রাতে, আনুমানিক রাত 12টা থেকে 1টার দিকে, তো স্বাভাবিকভাবে তার হাজব্যান্ড মারা যায় আর কি। তো স্বামী মারা যাওয়ার পরে যেহেতু অনেক রাত এবং তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা আধুনিক ছিল না যে কাউকে ফোন দিয়ে আনবে বা ডেকে আনবে, আর বাড়ির ডিস্টেন্সটাও ছিল অনেক বেশি আর কি, একটা বাড়ি থেকে একটা বাড়ি প্রায় অনেকটা দূর। তো সে তার হাজব্যান্ডের লাশটাকে মানে মাঝের ঘর থেকে নিয়ে সামনের যে বারান্দার মতো যে অংশটা সেখানে রেখে সে একটা চাদর দিয়ে ঢেকে ওই পাশে বসে কান্না করতেছিল আর কি, বিলাপ করে কান্না করা যেটা বলে আর কি এক কথায়। তো বিলাপ করে কান্না করতেছিল সে। আর আসলে যদিও তার স্বামী, তারপর ভয় বলতে আসলে এখানে কিছু ছিল না, কিন্তু তার মূলত বিলাপ করে কান্নাকাটি করতেছিল। এক মুহূর্তে যেটা হয় আর কি, সে হঠাৎ করে শুনতে পায় কেউ এসে তার দরজায় ঠক ঠক করে আর কি টোকা দিচ্ছে। তো প্রথমে একবার ডাক দিয়ে বললো যে ভাবি দরজাটা খোলেন, আপনার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম। তো কি হয়েছে? তো সে আসলে কোনো রকম চিন্তা না করেই, যেহেতু তার ভিতরে একটা ভয় ছিল এবং তার হাজব্যান্ডও মারা গিয়েছে, সে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় একটা ডাকের পরেই। তো তারা বলে যে তোমার কান্নাকাটিতে তো আর বাসায় থাকতে পারলাম না, চলে আসলাম তাই। তো চলো ঘরে চলো, কি হয়েছে দেখি। তো গিয়ে দেখে যে লাশটা শোয়ে রাখছে সামনের রুমে। তো বলে যে ঠিক আছে, বসলো। নর্মালি বসার পরে তারা যে দুজন আসছে হাজব্যান্ড ওয়াইফ, তারাও সে তাদের চিনে আর কি, মহিলা চিনতেছে যে পাশের বাড়ির ভাবি আর ভাই আসছে আর কি। তো বলে, তোরা বলতেছে যে কিভাবে মারা গেল ভাবি? তো বললো নর্মালি মারা গেছে। তো তারা কান্না করতেছিল এবং পাশে দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে দুজন আসছে রাসেল ভাই, তারা দুজন দুই পাশে গিয়ে বসছে লাশের এবং ওনাকে বলতেছে যে ভাবি তুমি তো কান্নাকাটি করতেছো, কিছু মনে হয় খাওয়া দাওয়া করো নাই, তো তুমি এক কাজ করো, তুমি একটু শুয়ে থাকো পাশে। তো পাশে একটু শুয়ে থাকো। তো সে আসলে হাজব্যান্ড মারা গেছে, তো তার তো ওইভাবে ঘুমও আসে না। সে পাশে একটু হাতের মধ্যে মাথাটা রেখে একটু কাত হয়েছিল আর কি। তো অনেক রাতও হয়েছে আর ওনারা দুজন দুপাশে বসেছিল।
তো উনি বলতেছে যে ওই যে পুরুষটা ছিল সাথে, তো উনি বলতেছে ভাবি এই লাইটটা আপনার কুপি যেটা ছিল আর কি, মানে আপনার কেরোসিন দিয়ে যে আপনার অনেক আগে আলোর ব্যবস্থার জন্য রাতের বেলা কুপি যেটাকে বলতো আর কি, হারিকেন টাইপের ছোট আর কি। তো ওই কুপিটা বলতেছে ভাবি কুপিটা নিভিয়ে দেই, তো শুধু শুধু এটা জ্বালিয়ে রেখে কেরোসিন পুরো তো আর লাভ নাই, আর আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন, যেহেতু অনেক ইয়ে গেছে আপনার প্রতি, আপনার ইয়েটাও ভালো না, মনটনও ভালো না। তো সে যেহেতু ঘুম আসতেছে না, সে কুপিটা আসলে এক প্রকার জোর করেও বন্ধ করে দেয়। উনি নিষেধ করতেছিল, বাট ওরা কোনো রকম পড়া না করে নিজেরাই বন্ধ করে দেয়। তো দেওয়ার পরে একটা সময় সে মানে কান্না করতেছিল শুয়ে এবং খেয়াল করলো যে আস্তে আস্তে মানে সে চাদরের নিচ দিয়ে চাদরটা একটু উঠিয়ে হাত দিয়ে কিছু একটা ছিঁড়েতে মানে দুজন খাচ্ছে দুপাশে বসে আর কি। তো সেটা বুঝে তো মানে কয়েকবার দেখার পরে সে বুঝে ফেলছে যে তার তো আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতেছে। সে খুবই ভয় পেয়ে গেল, এবং মানে এখন যে সে বের হবে বা কি করবে, কোনো আলোর ব্যবস্থা তো নাই। তো সে বলতেছে যে ভাইয়া একটু কুপিটা একটু ধরান, আমি একটু ওয়াশরুমে যাবো আর কি। তো বা ওরা কোনো এদিকে মানে সে যে 2-3বার বলছে, কোনো ভুরুক্ষেপই নেই, তাদের মতো তারা তাদের কাজ করে যাচ্ছে আর কি, খেয়ে চলতেছে। তো সে একটা সময় নিজে ভয় হোক আর নিজের জীবন যখন বাঁচানোর দরকার, তখন সে আস্তে আস্তে উঠে দরজাটা খুলে আর কি সোজা একটা দৌড় দেয় আর কি, মানে কোনো বাড়ির দিকে গন্তব্য ধরে আর কি। সে একটা সময় গিয়ে একটা বাড়ির উঠোনে চিৎকার দিয়ে পড়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে যারা ছিলেন আর কি, তারা তাকে ধরে রুমের মধ্যে নিয়ে তেল বা পানি টানি দিয়ে মাথায় আস্তে আস্তে একটু ইয়ে করে নেয়। সে যখন একটু সুস্থ হয়, তার জ্ঞান আসার সাথে সাথেই সে মানে ঘটনাটা যখন ওদের বলে, তো সবাই মিলে তখন আর কি তাড়াহুড়ো করে ওই তাদের বাড়িতে যায়, যে বাড়িতে মানে লাস্টে ছিলেন আর কি, তার ওয়াইফকে নিয়ে ওই বাড়িতে যায়। তো গিয়ে যেতে যেতে তো আসলে লাশের রাসেল ভাই 90%ই খাওয়া হয়ে গেছে অলমোস্ট, মানে গিয়ে তারা যেটা দেখে আর কি, তো খুব বিভৎস অবস্থা। তো তারপরে তারা নর্মালি সকালবেলা সেটাকে জানাজা টানাজা দিয়ে দাফন করা হয় আর কি রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনাটি যার সঙ্গে মূলত ঘটেছে নাম মোহাম্মদ সেলিম হোসেন। আর ঘটনাটি যখন ঘটে তখন তার বয়স ছিল 16 কিংবা 17 বছর। সেলিম হোসেন লেখাপড়া করত তখন পাবনা শহরের একটি হাই স্কুল, এবং সেই স্কুলের হোস্টেলেই সে মাঝে মাঝে ছুটিতে বেড়াতে আসে। সেলিম হোসেনের একজন ফুফাতো বোন ছিল, যাকে নিয়ে মূল ঘটনাটি। এই ফুফাতো বোনের বয়স ছিল 14 বছরের মতো। হঠাৎ সেই ফুফাতো বোন বিয়ে সংক্রান্ত কোনো একটি বিষয় নিয়ে পরিবারে খুব বাকবিতণ্ডা হয়, এবং মনের দুঃখে সে সুইসাইড। একটি বিষয় বলে রাখা ভালো, ওই মেয়ে অর্থাৎ সেলিম হোসেনের ফুফাতো বোন সেলিম হোসেনকে খুব ভালোবাসত, এবারে মানে ছোটবেলা থেকে। কিন্তু সে তো ছোট মানুষ, আর সেলিম হোসেনের বয়সও কিন্তু বেশি নয়। এই কারণে সেলিম হোসেনের বিষয়টি আসলে খুব একটা মানে পাত্তা দিত না বা গ্রাহ্য এড়িয়ে চলার চেষ্টা। যাই হোক, সুইসাইড এই দুর্ঘটনাটি শোকের মাধ্যমের রেশ 3 থেকে 4 মাসের মধ্যেই অনেকটা কেটেছে। সবাই একরকম প্রায় ভুলেই গেছে। একবার সেলিম হোসেন ছুটিতে বাড়ি আসে। সেলিম হোসেনের দাদু বাড়ি আর নানু বাড়ি রোডদুলিয়া গ্রামে, তবে দুই বাড়ির দূরত্বটা 15 থেকে 20 মিনিটের হবে পায়ে হাঁটার পর। ভয়ানক সেই ঘটনার শুরু সম্ভবত সে নানু বাড়ি থেকে দাদু বাড়ি ফিরছিল। সন্ধ্যা মোটামুটি হয়ে গেছে। সন্ধ্যা ছেড়ে যখন অন্ধকার বেশি নেমে আসছে, মানে সন্ধ্যার পরও তো কিছু আলো, মানে গভীর রাত হওয়ার মতো অবস্থা যখন সময়টা, গ্রামের মেঠো রাস্তা, মেঠো পথ হলেও তাকে কিন্তু পথের মাঝে গাছপালায় ঘেরা একটি পালান পাড়ি দিতে। গ্রাম্য ভাষায় পালান বলতে বোঝায় ছোট বড় বিভিন্ন গাছ, যেমন আম গাছ, মেহগুনি গাছ, শেওড়া, লতা পাতা ইত্যাদি গাছ যেখানে থাকে, এমনটাকে পালান বলে। এমন একটি পালানের মধ্য দিয়ে আসার সময় হঠাৎ করেই সেই ফুফাতো বোনের কণ্ঠে কে যেন সেলিম হোসেনকে ডাক দিয়ে বলে,
সেলিম, কোথায় যাস? আমাকে সঙ্গে নিবি না? সেলিম চমকে ওঠে, ভয়ও পায়। কিন্তু সন্ধ্যার নিব নিব আলোতে সে কাউকে দেখতে পায় না। সে কানে ভুল শুনেছে ভেবে আবার হাঁটতে শুরু করে। সে দাদু বাড়ি পৌঁছায়। এর মধ্যে আর কোনো কিছু সে শোনেনি, দেখেনি। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে গিয়ে হঠাৎ তার কত বোনের কথা বলে। চোখ বন্ধের পূর্বে সে তার শরীরে কেমন একটা গরম হাওয়া অনুভূত করে। সে তেমন কিছু না ভেবেই ঘুমিয়েছে। পরদিন সকালে সে খুব অসুস্থ, প্রচন্ড জ্বর। 2 দিন জ্বর ছিল। 2 দিন পর অবশ্য সেলিম হোসেন সুস্থ হয়ে যায়। কিন্তু 2 দিন পরেই ঘটে ভয়ানক এক। এশার নামাজের জন্য সেলিম হোসেনের দাদু যখন অজু করার উদ্দেশ্যে বাইরে টিউবওয়েলে আসে, তখন হঠাৎ করে চোখ পড়ে সেলিম হোসেনের ঘরের চালের উপর। তার দাদু দেখতে পায় পুরো লাল টকটকে চাদরে ঢাকা একটি কালো অবয়ব সেই চালে বসে আছে। ঘাড় থেকে বাকিটুকু ঠিক উল্টো, মানে ঘাড় যেদিকে বডিটা উল্টো, কিন্তু অবয়বটি সম্পূর্ণ দাদুর সামনের দিকে। হালকা আলোয় তিনি দেখতে পান তালে বসা ওই অবয়বটির মুখ ঠিক তার নাতি সেলিম হোসেনের। তিনি এটা দেখে খুব ভয় পান। ভয় যে আরো বাকি ছিল তিনি হয়তোবা তখনও সেটি বুঝতে পারেন। তিনি আরো চমকে ওঠেন যখন সেই অবয়বটি তাকে, সেই মৃত মেয়েটি অর্থাৎ সেলিম হোসেনের কত বোনের কণ্ঠে বলে ওঠে, কেমন আছো দাদু? যখনই এটি শুনেছেন তিনি, সাথে সাথে দাদু তার স্ত্রীর নাম ধরে সজোরে ডাক দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে। এরপরে সকলে মিলে অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরায়। তখন তিনি ঘটনাটা সবাইকে জানান যে তিনি কি দেখতেন। যদিও বা সবাই তাকে মনের ভুল ভেবে ভয় পেয়েছে এই কথা বলে তাকে সান্ত্বনা দেয়। কিন্তু এই ঘটনা ঠিক কয়েকদিন পর সেলিম হোসেন কিছু এলো পাথারে কাজ করতে শুরু করে। যেমন হঠাৎ খুব সজোরে চিৎকার দেয়া, খেতে বসার সময় খাবার খেতে খেতে হঠাৎ লাফ দিয়ে উঠে পুরো উঠোন দৌড়ানো, রাতে ঘুমানোর পূর্বে গম্ভীর হয়ে বসে থাকছে, মাঝে মাঝে ঘরের দেয়ালে নখ দিয়ে আঁচড় দিত। এই ধরনের বিভিন্ন ধরনের পাগলামি মূলক কাজ, বা জিনে ধরলে যেরকম হয় মানুষের আচার আচরণ যেমন হয় ঠিক তেমন কাজ। আর দিনকে দিন এই পাগলামি শুধু বাড়ছেই, কমার কোনো লক্ষ্য নেই। রুদ্দিকে ভালো ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো উন্নতি হয়নি, বরং আরো অবনতি হয়েছে। আত্মীয় স্বজনদের মধ্যে যে মুরব্বীরা ছিলেন তাদের পরামর্শ এবং বিজ্ঞ আরো কিছু মানুষের পরামর্শে তাকে ভালো এক আলেমের কাছে নিয়েছে। ভালো ওই আলেম সেলিম হোসেনকে দেখে তিনি জানান সেলিম হোসেন সে কারিন জিনের দ্বারা আক্রান্ত হয়েছে, এবং এই কারিন জিনটা আর কেউ নয়, সে তার সেই কত বোন তার সাথে ছিল। কারিন জিনকে তো আমাদের সাথেই, প্রত্যেকটা মানুষের সাথে ফুফাতো বোনের সাথে থাকা কারিন জিন সেই মূলত আর সেই কত বোন সেজে সেলিম হোসেনের উপর, যেহেতু তার কত বোন তাকে পছন্দ করে এবং সে ডিসাইড করেছে, যার কারণে সে তার কত বোনের বেশে সেলিম হোসেনকে বিরক্ত। যাই হোক, আলেম সাহেব তাকে শরিয়া মাফিক বিভিন্ন ভাবে ঝাড়ফুঁক করেন এবং ওই জিনকে বিভিন্ন ভাবে বোঝাতে সক্ষম হয়। অবশেষে ওই কারিন জিন সেলিম হোসেনকে ছেড়ে দিতে রাজি হয়। পরে ওই আলেম ওই সেলিম হোসেন সহ পরিবার সবাইকে পরামর্শ দেন সবাই যেন 5 জায়গার নামাজ ঠিকমতো আদায় করে এবং শরিয়া মাফিক চলাফেরা, এবং আরো কিছু আমল দেন। এই আমলগুলো সেলিম হোসেন ভাইকে যেন এটা ফলো করেন, এই বিষয়ে পরামর্শ দেন। সেলিম হোসেন ভাই সুস্থ হয়ে যান, এখনো তিনি ভালো আছেন,
এরপর তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে লেখাপড়া তিনি করেছেন, শেষ করতেছেন। তার জন্য শুভ কামনা থাকলো। প্রিয় লিসেনার্স, একটি বিষয় আমি বলে রাখি যে প্রত্যেকটা মানুষের সাথে কারিন জিন রয়েছে। জন্মের সাথে সাথে কারিন জিন আমাদের সঙ্গী হয়ে যায়। কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী। মানুষ মারা গেলেও কিন্তু কারিন জিন কিন্তু মরে না, সে কিন্তু থেকে যায়। আমরা অনেক সময় মানুষ মৃত্যুর পরও তার বেশে কাউকে আচর করা বা তাকে বিভিন্ন সময় দেখা, এই ধরনের তথ্য শুনে থাকি। এগুলো মূলত অধিকাংশ ক্ষেত্রেই কারিন জিনের কাজ। আমরা এর আগে জুনিভূতের ঘটনা বলেছিলাম। মানুষ মৃত্যুর পর কিন্তু কখনো ফেরত আসতে পারে না। মূলত কারিন জিন বা অন্য কোনো জিন তার বেশ ধরে এসে মানুষের ক্ষতি করে। সবাইকে স্বাগত জানাচ্ছি ফুল এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমার নাম মুশফিক, আমি এখন এআরবি অ্যাডমিশন টেস্টের জন্য করব। ওকে, আমরা ব্যাক টু ব্যাক যে করতে পারছি, ইটস মাই প্লেজার যে আপনি এখানে এসেছেন। এন্ড আপনার বাসাটা কোথায় যাবো? আমার বাসা ভাই ধানমন্ডিতে। ধানমন্ডিতে। অলরাইট, আমরা চলে যাব ঘটনায় এবং মেডিকেলের ঘটনা, রাইট? এবং ঘটনা খুবই ইন্টারেস্টিং। আমি নিজে শুনে চমকে উঠছি। আমি তো অফেয়ারে শুনেছি, আপনারা শুনুন এখন। আমার ফ্রেন্ড মেডিকেলে যারা পড়ছে, ওর ফ্রেন্ডরা অবভিয়াসলি অনেক ইন্টারেস্টেড হবে। সো আমার যে ঘটনা, সেটা আমার একটা আত্মীয়র সাথে। তার নাম হলো কি আফসানা, সে আমার খালা লাগে, আন্টি। তো এই ঘটনাটা ঘটে আপনার 1999 সালে। সে বাংলাদেশে আপনার একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, নামটা উল্লেখ করতে পারবো না, ওখানে লেখাপড়া কমপ্লিট করে সে হায়ার স্টাডিজের জন্য আপনার ইন্ডিয়াতে যায়। ওকে, তো ওই ইয়ারে আপনার বাই রোড ইন্ডিয়াতে যাওয়ার যে ফ্যাসিলিটিটা, এটা আপনার অলরেডি চালু হয়ে গেছে। অ্যান্ড সে একদিন রাতে শ্যামলী পরিবহনের একটি বাসে রাত 11টার দিকে উনি রওনা হন। ওনার প্ল্যান ছিল উনি বেনাপোলে যাবে, বেনাপোলে, এবং ওইখান থেকে সকাল 6টার দিকে সে একটি ট্যাক্সি নিয়ে হোস্টেলে গিয়ে থাকবে, রেস্ট নিয়ে তার রাতের বেলা ট্রেন ধরবে দিল্লির। সে দিল্লিতে যাবে। তো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সে তার জার্নি শুরু করে দেয় এবং বাসে উঠে সে চলতে থাকে। তো জার্নিতে বাসে তার পাশে একটা লোক ছিল, এটা সে কথা বলেনি। জার্নির পরে সকালবেলা যখন বাসটা বেনাপোলে পৌঁছায়, লোকটার সাথে পরিচয় হয়। এভাবেই পরিচয় হয় যে লোকটা আফসানা আন্টিকে জিজ্ঞেস করে যে, আপু চলেন নাস্তা করি, কিছুক্ষণ পর আপনার পাসপোর্ট চেক করবে। তো প্রথমে আন্টি একটু নার্ভাস ফিল করে, কারণ চিনে না অবভিয়াসলি আননোন একজন পার্সনের সাথে। তো পরে যেহেতু জানিতে একা, ওনার সাথে নাস্তাটা করে। নাস্তা করার পর তারা একসাথে একটা ট্যাক্সি নেয়। ট্যাক্সি নিয়ে আপনার এই হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। তো কথায় কথায় জানা গেল যে লোকটা তার সাথে ছিল, ওনার নাম হলো কি শ্রীকান্ত দাস, এবং উনি আপনার বাংলাদেশে একটি পাওয়ার গ্রিড কোম্পানিতে চাকরি অবস্থায় আছে। তো কথা বলতে বলতে মাঝখানে কনভারসেশনে যখন ডিপ চলে যায়, তখন আপনার আন্টির কাছে তার কথাগুলো একটু সন্দেহজনক মনে হলো। কারণ উনি একবার বলতেছে ট্রেনে চলা অনেক ভালো, ট্রেনে গেলে অনেক ভালো মতো পৌঁছানো যাবে দিল্লিতে, আবার বলতেছে ট্রেনে যাওয়া অনেক রিস্কি, এই ট্রেনে অনেক বিপদ টিপদ হয়। তো উনি এগুলা একটু ফ্রাস্ট্রেশন এবং উনি ভাবছেন যে আমাকে কনফিউজ করার চেষ্টা করতেছে, এবং কনফিউজ হয়ে সে রাগের মাথায় বলে বসছে যে আপনি একটু কাইন্ডলি ট্যাক্সি থেকে চলে যান, আমি একা যেতে পারবো। তো সে ট্যাক্সি থেকে নেমে যায়, এবং নেমে যাওয়ার পর সে তার মতো হোস্টেলে চলে যায়, এবং রাত 11টার দিকে ট্রেন স্টেশন আসে, ট্রেনে উঠে। তো ট্রেনে ওঠার পরই, এমনিতেই সে লেট ছিল, তো ট্রেনের সাথে সাথে উঠলো। ওঠার পরই তার সিট নাম্বার অনুযায়ী সে বসলো। বসার পর টায়ার ছিল, তো তাই আশেপাশে আর না দেখে সে ট্রেনে একটু বসেছিল। দেন হঠাৎ করে যখন ট্রেন শুরু হয়ে যায়, মানে ট্রেন যখন শুরু হয়ে যায়, চলা শুরু করলো, তখন সে তার ডান দিকে তাকায় দেখে যে তার পাশে যে লোকটা বসেছে, সে ওই লোক যাকে উনি ট্যাক্সি থেকে নামতে বলেছে, শ্রীকান্ত দাস। আচ্ছা। তো উনি তখনই একটু মানে ভয় পেয়ে গিয়ে আচমকা গলায় বললো যে আপনি এখানে কেন, আপনার না বাড়ি কলকাতা, আপনি দিল্লির ট্রেনে কেন? তখন সে বলে যে না আপু, আমার দিল্লিতে একটা বিজনেস আছে যেটা আমার কলকাতায় আমার ফ্যামিলি হ্যান্ডেল করে। তো আপু মনে মনে চিন্তা করলো, যদি তার বিজনেস থাকতো সে আমাকে ট্যাক্সিতে বলতো, সে আমাকে বলেনি। তখনই বললো যে দেখেন, আমি বুঝতে পারতেছি আপনি আমাকে ফলো করতেছেন, আপনি যদি এখান থেকে না চলে যান তাহলে আমি কিন্তু লোকজনকে বলে দিব, চিলাচিলি করে মানুষ জড়ো করবো। তো এটা একটু উঁচা গলাতেই বসে দেখে একটা পাশে একজন লোক বসে, দিদি কোনো সমস্যা হয়েছে? তখন আন্টি বললো যে দেখেন, উনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে এবং সে আমাকে আমার এই জিনিসটা বিরক্তিকর লাগতেছে। তো তখন আশেপাশে যে মানুষরা ছিল তারা ওই শ্রীকান্ত দাসকে টিটির কাছে, যে টিকিট চেক করে, তার কাছে ধরিয়ে দেয়, এবং পরের স্টেশনে ওনাকে নামিয়ে দেওয়া হয়। তো তখন মনে হয় আন্টি একটু শান্তি পেল। তো পাওয়ার পর চলতেছে, ট্রেন চলতেছে।
তো 1-1.5 ঘন্টা পর আপনার বাইরের একটু আলোতে সে যখন জানলা দিয়ে তাকালো, সে অবাক হয়ে দেখতে পেলো যে শ্রীকান্ত দাস একটা জায়গায় দাঁড়ায় আছে। তাকে কিন্তু লাস্ট স্টেশনে নামাই দিছে, তারপরেও কিন্তু ওনাকে দেখতে পারছে। এটার মধ্যে তার মনে একটা ভয় চলে আসে এবং সে মনে মনে চিন্তা করলো, অদ্ভুত ব্যাপার, মানে এটা একটা স্টেশনে নামে দেওয়ার পরে কিছুদিন পরে যাওয়ার পরে যখন মানে কিভাবে দেখলো এটা আরেকবার? এটা আপনার জানলার পাশে একটা রোড ছিল, রোডের ঠিক আইল্যান্ডের উপরে উনি দাঁড়ায় আছে এবং ওখানে একটা আলো ছিল, আলো ছিল, আলোর নিচে সে পিছে থেকে তারপরে অনেক দূরে কিন্তু নামিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তো পরে সে চিন্তা করলো যে এখন তার মনে একটা ভয় ছিল এবং সে বলতে মনে মনে চিন্তা করলো যে আমি দিল্লিতে কোনো মতো পৌঁছালেই শান্তি। তো সে দিল্লিতে ঠিকঠাক মতো পৌঁছায় এবং তার পরের 1 মাসের মতো কিছু হয়নি। 1 মাসের ঠিক পরেই তার সাথে ঘটে সব, মানে কয়েকটা কিছু ঘটনা ঘটে। একদিন সে তার রাত্রেবেলা ডিউটি ছিল, তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি, সে তার ফ্রেন্ডদের সাথে নাইট ডিউটি করতেছে। এমন সময় সে নিচে যেখানে হিমাগার, যেখানে ডেড ফ্রিজিং রুম, এখানে রাখে ডেড বডি, ওইখানে চিল্লাচিল্লির আওয়াজ পাচ্ছে। তো সে কিছু না বলে দৌড় দিয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে যে ওই এলাকার কিছু গুন্ডা যারা আছে, মাস্তান, তারা ওইখানে হসপিটালের লোকদের সাথে একটু হইচই করছে, চিল্লাচিল্লি করছে। তো ওইটা দেখে আসে কিছু না বলে সে উপরে আসে, এসে তার যার ফ্রেন্ডরা ডিউটিতে ছিল তাদেরকে বলে যে নিচে কিসের চিল্লাচিল্লি হচ্ছে। তো তার ফ্রেন্ডরা আবার অবাক হয়ে বললো যে কই, আমরা তো কোনো চিল্লাচিল্লি শুনি না। বলে যে না, আমি তো মাত্র শুনলাম। তো সে তার ফ্রেন্ডদেরকে নিচে যায় এবং ওই হিমাগারের সামনে যে গার্ড বসা ছিল তাকে বলে যে মামা এরা কারা ছিল। তো গার্ডও অবাক হয়ে বলে, ম্যাডাম আপনি কি বলছেন এটা? এটা আমি এখানে তো কেউ ছিল না, আমি তো এতক্ষণ একা বসা। বলে না, এই যে কিছু লোক যে বাইরে থেকে আসলো চিল্লাচিল্লি করলো। বলে ম্যাডাম কেউই তো আসেনি, আমি তো সেই কখন থেকে একা বসা। তার ফ্রেন্ডরা বলে যে আমিও তো কোনো চিল্লাচিল্লি শুনি নাই, তুই হঠাৎ করে উঠে দৌড় দিলি। তো সে আবার উপরে চলে গেল। তো কিছুক্ষণ পর তার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্টটা এসে বসে। তো সে রাতে ডিউটি অফিসার, ডিউটি ডক্টর, তো সে বসেছিল, তার কাছে আসে। তো পেশেন্টকে জিজ্ঞেস করলো, আন্টি জিজ্ঞেস করলো যে আপনার নাম কি? পেশেন্টের নাম ছিল শ্রীকান্ত দাস। একই নাম? একই নাম। তো সে একটু শকড হয়ে গেল এবং বললো যে শ্রীকান্ত, আচ্ছা নাম মিলতেই পারে। তো জিজ্ঞেস করলো আপনি কি কাজ করেন, আপনার জব স্ট্যাটাস কি? সে বলে আমি বাংলাদেশে একটা পাওয়ার গ্রিড কোম্পানিতে আছি এবং আমার দিল্লিতে বিজনেস আছে। এইটা শোনার পর তো সে আরো শকড হয়ে গেল, মিলে যাচ্ছে। তো সে লাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে আপনার বাসা কোথায়? বলে যে আমার বাসা হলো কলকাতায়, আমি দিল্লিতে আসছি একটা বিজনেসের কাজে। কিন্তু চেহারা মিলে নেই রাস্তা থেকে, চেহারা মিলে নেই। তো এটাতে সে আরো অনেক শকড হয়। তো যেহেতু পেশেন্টের কন্ডিশন একটু মানে খারাপ ছিল, যে কারণে তাকে সাথে সাথে হসপিটালাইজ করা হয় পেশেন্টটাকে। তো এটা নিয়ে সে আরো ওইভাবে চিন্তা করে না, কিন্তু অবভিয়াসলি একটু মাথায় ছিল যে জিনিসটা কিরকম হচ্ছে। তো তার 3 দিন পর একটা সার্জারি ছিল অন্য একটা পেশেন্টের, ডিফারেন্ট একটা পেশেন্ট। তো আন্টি ছিল অ্যাসিস্ট্যান্ট সার্জন, আর তার সাথে হেড সার্জন ছিল, আরো অনেকে ছিল। তো পেশেন্টটা ছিল আপনার ক্যান্সারের পেশেন্ট। আফটার দ্য অপারেশন ক্যান্সারের পেশেন্ট, তো উনি মারা গেছে পেশেন্টটা। তো আন্টি নিজে সার্জারি করেছে, তো আন্টির তো ফেস মনে আছে। তো উনি ওটি থেকে বের হয়ে ওটির ড্রেস চেঞ্জ করে অন্য ড্রেস পরে সে যাচ্ছে। তো যাওয়ার সময় তখন একটু চিল্লাচিল্লি শুনলো যে ডেড বডির যে আত্মীয় স্বজন তাদের সাথে হসপিটালের লোকজনদের একটু ঝামেলা হচ্ছে। তো সেটা তো সে আর কি করেনি, অত পাত্তা না দিয়ে সে হেঁটে যাচ্ছে। আর অপারেশনের পর যে পেশেন্টটা মারা গেছে তার বডিটা ঠিক ওটির বাইরে রাখা হয়েছে এবং কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সে এমনি কাপড় দিয়ে ঢাকা ছিল। তো সে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার সময় হয়তোবা বাতাসের কারণে কিনা আপনার ডেড বডির মুখের উপর থেকে কাপড়টা সরে যায় এবং সরে যাওয়ার পর যে জিনিসটা দেখে রাসেল ভাই, যে ডেড বডিটা যা ছিল এটা সেই শ্রীকান্ত দাসে, যাকে উনি আপনার বেনাপোলে যে ট্রেনে যার সাথে পরিচয় হয়েছিল, না বাসে পরিচয় হয়েছিল, যার সাথে যাকে ট্যাক্সি থেকে নেমে দেওয়া হয়েছিল, নামিয়ে দেওয়া হয়েছিল, ট্রেনে আবারও দেখা হয় এবং যাকে একটা আইল্যান্ডের উপর দাঁড়িয়ে থাকতে দেখে। এই ভদ্রলোক সেই ভদ্রলোক, কিন্তু যাকে তিনি প্রথমে ট্রিটমেন্ট করছিলেন এখানে অনেকদিন পরে অপারেশন করেছিলেন, তখন তার চেহারা আর এই চেহারা মিলে ছিল না। মারা যাবার পরে দেখা যাচ্ছে চেহারায় মিল। জি, এন্ড সেদিনে কিন্তু খালি একটাই সার্জারি ছিল, এটাই কিন্তু অনলি সার্জারি, এন্ড সার্জারিতে ছিল অন্য পেশেন্টের, কিন্তু কেমনে তার চেহারাটা মিলে গেল, শ্রীকান্ত দাসের হয়ে গেল। মানে ঘটনাটা সবচেয়ে মজার পার্টটা কি, যে প্রথমে ওই লোকটাকে দেখেই যেরকম কনফিউজড হয়ে গিয়েছিলেন উনি, কনফিউশনটা শুরু থেকেই ছিল এবং ঘটনার শেষেও ব্যাপারটা খুবই কনফিউজিং। মানে ব্যাপারটা হচ্ছে কনফিউশনের একদম পুরো জিনিসটাই, পুরো ব্যাপারটাই মধ্যে একটা অদ্ভুত ধরনের কনফিউশন আছে।
তো পরে উনি এটা দেখার পর তো সে একদম ভয়ের একদম শেষ মাত্রায় চলে গিয়ে সে 2 থেকে 3 দিনের মধ্যে বাংলাদেশে ব্যাক করে এবং অনেক ইটে করে তার বাংলাদেশে লেখাপড়াটা কন্টিনিউ করে এবং পরে সে এটার রিজন কি ছিল এটা সে আর জানতেও চায় নাই। অবশ্য প্রথম আসার পর 2-3 মাসে একটু ফ্রাস্ট্রেশনে সাফার করেছে, দেন সে আস্তে আস্তে এটা ওভারলুক করেছে, কারণ তারপরে তার সাথে আর কিছু হয়নি। তো পরে আমি আন্টির কাছ থেকে এই ঘটনাটা জানতে পারি।